আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন আজকে। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে আমি আবার স্ক্রিনে ফেরত যাই। সো ছোট করে আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুবির মাহমুদ চৌধুরী। আমি বেসিক্যালি আমার প্রায় 20 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আমার ক্যারিয়ার আমি শুরু করি রিটেল সেলসে, ডিস্ট্রিবিউশন সেলসে। তো সেখান থেকে পরবর্তীতে আমি ব্যাংকিং এ যাই এবং ফাইনালি আমি একটা লং টাইম আমি পাস করি হচ্ছে কর্পোরেট সেলসে, অর্থাৎ বিটুবি সেলসে। আহ, সেই বিটুবি সেলস এর পরে আমি কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। খুব কিছু সময় আমি প্রোডাক্টেও ছিলাম। গত 10 বছর ধরে আমি চাকরি ছেড়ে আমি নিজের ব্যবসা করছি। আমার একটা আইটি ফার্ম আছে যেটার নাম হচ্ছে সক্রিয় টেকনোলজিস, এবং আমার একটা ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি ফার্ম আছে নাম বিয়ন্ড রেশনাল। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আইবিএ তে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে আমি পিজিডিজিবি কোর্সে আমি পড়াই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো কিছু কিছু বিভিন্ন জায়গায় আমি ফ্রিল্যান্স ট্রেনিং করি। যেরকম আমি অ্যান্ড্রুটের সাথেও আমি কানেক্টেড, তাদের হয়ে আমি বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং দেওয়ার আমার এক্সপিরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ। সো এখানে আমি আহ, যেটা বললাম যে বেসিক্যালি বিবিএ এমবিএ দুটাই আমার করা হচ্ছে আইবিএ থেকে, ঢাকা ইউনিভার্সিটির। আর এর বাইরে আমি প্রায় 14 বছরের গ্যাপ দিয়ে আমি বর্তমানে আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা সায়েন্স এন্ড মাস্টার্স করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো এটা আমি ফিল করলাম যে আসলে ডেটা সায়েন্সের ব্যাপারটা আসলে আমার বোঝার একটু প্রয়োজন। তো সেই পার্সপেক্টিভে আমি আমার এই নতুন করে আমি পড়ালেখা শুরু করলাম। সরি ফর ইন্টারাপশন ভাই। জি, কাইন্ডলি সবাই সবার মাইক্রোফোনটা অফ করবেন, মুবির ভাই ছাড়া বাকি সবাই মাইক্রোফোন অফ করেন। জি। আমার ওকে ভাই, স্ক্রিনটা যে কন্টিনিউ মুভ করেন। হচ্ছে এটা কি দেখা যাচ্ছে? আমি কি এখন এখন সেকেন্ড জি জি, দেখা সাইডে আছি? যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আহ সো এটাই মোটামুটি আমার ইটস অ্যাবাউট মি। এর বাইরে বেসিক্যালি আমার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট 2023 উইনার। আমরা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ 2024 বর্তমানে যেটা চলছে সেটারও আমরা ওয়ান অফ দ্য উইনার্স। আমাদের এপিসোডটা আশা করি আপনারা 14 নম্বর এপিসোডে দেখতে পারবেন। আহ, এর বাইরে আমার যেটা আছে, আমার 3টা লেখা বই আছে। একটা হচ্ছে দ্য আইডিয়াল টুইটার, বেসিক্যালি আমার আহ, উদ্যোক্তা জীবনের প্রথম 5 বছরের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই আইডিয়াল টুইটার বইটা লেখা, যেটা অ্যামাজনে পাওয়া যায়। আর এইটারই একটা বাংলা পরিবর্ধিত একটা সংস্করণ হচ্ছে চাকরি ছেড়ে ব্যবসা। এবং এরপরে আমি সাফল্যের রুট কজ অ্যানালিসিস নামে আমি আরেকটা বই লিখি। সো এই তিনটা তিনটা বই পাওয়া যায় রকমারিতে, আপনারা পেতে পারেন, ওয়াফি লাইফে পেতে পারেন। ওকে, সো আমরা তাইলে আমাদের যেহেতু আসলে আমাদের সময় খুবই কম, কথাবার্তা বলতে গেলে আসলে অনেক কিছুই আহ, মানে সময়টা আসলে একদমই ইনাফ না। তো এই কারণে আমি যেটা করেছি যে খুব খুব বেসিকের উপরে আমি টাচ দিয়ে যাব। তারপরে অবশ্যই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এটা নিয়ে আরো ডিটেল ডে লং ট্রেনিং করার সুযোগ আছে। তো আমি যদি একদম বেসিকটা ধরতে চাই, প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে সেলিং কি জিনিস এবং নেগোসিয়েশন কি জিনিস। এই দুইটা যখন আমরা বুঝবো তখন তারপরে আসবো যে সেলিং ইন মানে নেগোসিয়েশন ইন সেলস, এই জিনিসটা আমরা কিভাবে আরো ভালোভাবে করতে পারি, এটার বেসিক প্রিন্সিপাল গুলা কি। তো আমার অবজেক্টিভ হচ্ছে এই 1 ঘন্টার মধ্যেই আপনাদেরকে এমন কিছু দেওয়া যেটাতে স্ট্যান্ড এলোন হিসেবে হলেও এটা নিয়েও আপনি যেন কিছু দূর কাজ করতে পারেন। অবশ্যই শেখার শেষ নাই। আমিও বলবো না যে নেগোসিয়েশনের সবকিছু আমি শিখে বসে আছি, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি তার একটা খুব যদি একটা চুম্বকাংশ বলেন সেটা আমি এই 1 ঘন্টার মধ্যে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তবে এর বাইরে যেটা হচ্ছে যে আমি সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি আপনারা যখনই কোনো প্রশ্ন আসবে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক দোজ কোয়েশ্চেন্স। যে কোনো ধরনের প্রশ্ন, সেটা আপনারা স্লাইডের যেখানে প্রশ্ন আসবে সেখানেও করতে পারেন আমাকে থামায়, অথবা স্লাইডের শেষে করতে পারেন। আমি সবগুলা স্লাইডের শেষে বা মেজর স্লাইডগুলা শেষে আমি অথবা জিজ্ঞেস করব যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর সেটা যদি না হয় আমরা একেবারে আমাদের ওয়েবিনারের একদম লাস্ট স্টেজে এসে আমরা চেষ্টা করব একটা কিউএনএ সেশন করার জন্য, আর 5 থেকে 10 মিনিট আমরা যেন কিউএনএ করতে পারি। ওকে, সো সেলিং বলতে আসলে কি বোঝায় আমরা সবাই জানি যে ইটস এন
মানে আমরা ভ্যালুর বিনিময়ে আমরা কাউকে কিছু যদি দিতে চাই, সেটা আমার শ্রম হোক, সেটা আমার তৈরি করা কোনো পণ্য হোক, তৈরি করা কোনো সার্ভিস হোক, যেটা আমরা আরেকজনকে দিব এগেইনস্ট এ সার্টেন ভ্যালু। এখন সেই ভ্যালুটা যখন টাকা ছিল না তখন বার্টারের মাধ্যমে হতো। এখন যেহেতু একটা কমন ফর্ম অফ ভ্যালু টাকা, সো টাকার এগেইনস্টে আমি যখন কিছু দেই সেটাকে আমরা সাধারণত আমরা সেলিং এর ভিতরে আমরা বলে থাকি। সো an art of persuading, এটা যদি আমরা আরেকটু থিওরিটিক্যালি বলি, selling is an art of persuading the customer to believe that purchase of the product or service will actually benefit him or her. সো আমরা যদি এটার বেসিক্যালি সেলিংটা তো আমরা অ্যাকচুয়ালি ট্রানজেকশনের পার্সপেক্টিভে বললাম, তার আগে যদি আমরা আসলে চিন্তা করি যে আসলে ঘটনাটা কি ঘটলো, আপনি কেন আমাকে টাকাটা দিবেন বলে মনস্থির করলেন? বিকজ ইউ ফেল্ট যে একটা পার্টিকুলার সার্ভিস অর প্রোডাক্ট আপনি যদি নেন তাহলে আপনার একটা সার্টেন ইউটিলিটি ফিল আপ হবে, সার্টেন কোনো উদ্দেশ্য আপনি ফিল আপ করতে পারবেন, এটাতে সার্টেন কোনো বেনিফিট আপনি পাবেন, এবং এই কারণে কিন্তু মানুষ পকেট থেকে তার টাকাটা দেয়। তো এই যে তাকে যে কনভিন্স করানো যে এইটা নিলে তোমার সুবিধা হবে, যেটার কারণে সে আমার কাছ থেকে টাকা দিয়ে কিনবে, এই যে কনভিন্স করানোর যে প্রসেস, এই কনভিন্স করানোর যে আর্ট, সেটাই হচ্ছে আমরা বেসিক্যালি সেলিং বলি, এবং সেটার আউটকাম হিসেবে সেলিং ট্রানজ্যাকশনটা হয়ে থাকে। সো আমরা সেলিং কখন ক্লোজ সেল করেছি আমরা কখন আসলে বলতে পারি? আমি কাউকে প্রচুর কনভিন্স করলাম কিন্তু দিন শেষে তাকে রাজি করাইতে পারলাম না যে তুমি টাকার এগেইনস্টে তুমি আমার কাছ থেকে সার্ভিসটা বা প্রোডাক্টটা নিবা, তাহলে কিন্তু সেল হলো না। সো সেল যদি হতে হয় তাহলে অবশ্যই আমাকে ডিলটা ক্লোজ করতে হবে। সো ডিল ক্লোজিং বলতে কি বোঝাচ্ছি, এই ট্রানজ্যাকশনটা হতে হবে। সো দ্যাটস দ্য প্রাইমারি কি বলবো ক্লোজিং পয়েন্ট অফ এ সেলস, যেখানে আমার ট্রানজ্যাকশনটা হয়। দেন হচ্ছে selling is the flow of products, services and information from seller to buyer in exchange of money, যেটা আমি প্রথমেই বললাম। ওকে, তো এখন নেগোসিয়েশন যদি আমরা ডিসকাস করি, সো নেগোসিয়েশনটা আসলে কি জিনিস? কেউ কি আমাকে একটু আপনাদের নিজস্ব ভাষায় কেউ কি বলতে পারবেন নেগোসিয়েশন বলতে আসলে কি বোঝায়? এই নেগোসিয়েশন দামাদামি, মানে প্রাইস হচ্ছে উইন সিচুয়েশন। ঠিক আছে, আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি, এই প্রাইসে হচ্ছে এগ্রি করা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সো ভাইয়ের কথা থেকে একটা সুন্দর জিনিস উঠে আসলো, উইন উইন। আপনি খুশি আমিও খুশি, বাট সবসময় কি এরকম হয়? অ্যাকচুয়ালি নেগোসিয়েশন বলতে যেটা বলছি সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ডস অফ পারসুয়েশন, যে আমি যেটা চাচ্ছি সেই দিকে যার সাথে কথা বলছি তাকে সেই দিকে টেনে নিয়ে আসা। রাইট, ওকে, যার সাথে যেটা নিয়ে আমি কথা বলছি তাকে পার্সু করে সেটার দিকে টেনে নিয়ে আসা। ভেরি কিন্তু গুড। স্যার এনি একটা আদার থটস? জি স্যার, এখানে একটা প্রবাদ আছে যে একটা গুড নেগোসিয়েশন হচ্ছে যেখানে কেউই ফুললি স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফাই হতে পারে না, মানে আচ্ছা, দুজনেরই কিছুটা আবার ছাড় দেওয়ার প্রবণতা থাকতে হবে। হ্যাঁ, সেটা হতে পারে, হতে পারে, মানে দুজন ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, সেটা ঠিক, বাট দুইজনের কেউই যদি হ্যাপি না থাকে তাহলে কিন্তু আসলে দিন শেষে নেগোসিয়েশনটা একটা গুড নেগোসিয়েশন হলো না। সেটাই হচ্ছে সবচাইতে গুড নেগোসিয়েশন, যেটাতে সব পক্ষই খুশি থাকবে। সে মনে করবে ঠিক আছে, আমি আমার একটা আমি লুজার হইনি। হুম, সো দ্যাটস দ্য আলটিমেট ডেফিনিশন অফ এ গুড নেগোসিয়েশন। সো নেগোসিয়েশন বলতে তাহলে আমরা যদি আপনাদের সবার ডিসকাশন গুলাকে, সবার কমেন্ট গুলাকে আমরা যদি অ্যাড করি, এইটা হচ্ছে একটা প্রসেস যেটার ভিতর দিয়ে আমরা কোনো কিছু আদান প্রদান করি, এবং যেখানে আমরা একটা গুড প্রাইস অফ এ প্রোডাক্ট, সেইটা অর গুড প্রাইস অফ এ সার্ভিস, এটাকে আমরা ডিটারমাইন করে সেলার সেল করতে রাজি হয় এবং বায়ার বাই করতে রাজি হয়। সেইটার একটা ইটস এ প্রসেস। সো এই প্রসেসটাকেই বেসিক্যালি আমরা যদি আমরা ডিফাইন করতে চাই, এই ডেফিনিশনটাকেই আমরা বলি হচ্ছে নেগোসিয়েশন। এখন নেগোসিয়েশনের ডেফিনিশন যদি আমরা একদম আক্ষরিক ডেফিনিশন যদি আমরা নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে টু সেটল অর কনক্লুড এ ট্রানজাকশন, টু ট্রান্সফার অর সেল, টু সাকসিড ইন ক্রসিং, মুভিং থ্রু, এটসেট্রা।
সো এইটা হচ্ছে নেগোসিয়েশনের ওয়ান অফ দ্য ডেফিনিশন। সেকেন্ড ডেফিনিশনটা হচ্ছে কনফারিং অর বার্গেনিং টু রিচ এন এগ্রিমেন্ট। প্রথম ডেফিনিশন আর সেকেন্ড ডেফিনিশনের মধ্যে কি কোনো তফাৎ আপনারা দেখেন? প্রথমটাতে কি কাইন্ডলি সবাই বোঝানো রেসপন্স হচ্ছে? করবেন। জি, প্লিজ বলেন। কাইন্ডলি সব পার্টিসিপেন্টরা রেসপন্স করেন। একটা মধ্যে আমরা ট্রানজেকশন করতেছি, লেনদেন করতেছি, বাট আফটার মানে কোন একটা সেটেলমেন্টে বা কনক্লুশন আসার পরে একটার মধ্যে আমরা হচ্ছে বার্গেনিং করতেছি টু কোন একটা পয়েন্টে এগ্রিমেন্টের জন্য, যেটা আমি একটু আগে বললাম উইন উইন সিচুয়েশনের কথা। সো কাছাকাছি, Exactly. বাট আবার হচ্ছে কাছাকাছি terms কিন্তু আবার ডিফারেন্সও আছে, তাই না? আমরা নেগোশিয়েট যদি করা দুইটাকে আমরা মিলাই ফেলি। জি জি, আরজু ভাই বলেন প্লিজ। না, যেটা এখানে যেটা প্রথমটা হচ্ছে নেগোশিয়েট করা, একটা হচ্ছে নেগোসিয়েশন। তো একটা হতে পারে যেটা হচ্ছে অন দা প্রসেস, একটা হচ্ছে কমপ্লিটেড, রাইট এরকম এরকম কিছু। রাইট, ভেরি গুড। আর আর কারো কোনো থট? আচ্ছা স্যার, একটু ডিগ্রেস করি স্যার, আমরা কি জি, জি। স্লাইডটা পেতে পারি নাকি আমাদের স্ক্রিনশট দিয়ে রাখতে হবে বা এরকম কিছু? আমি এটা এনরুটকে দিয়ে দিতে পারি। সো এনরুট আপনাদের সাথে স্লাইড আর রেকর্ডিংস আমরা শেয়ার করে দেব। আচ্ছা, জি ভাইয়া, আপনারা আশরাফুজ্জামান স্লাইড সুমন, রেকর্ডিং সব পেয়ে যাবেন। হ্যাঁ, আশরাফুজ্জামান সুমন ভাই বলেছেন ওয়ান ইজ সোললি বেসড অন প্রাইস সেটেলমেন্ট, দ্বিতীয়টা সেকেন্ড ওয়ান ইজ রিচিং টু এন এগ্রিমেন্ট। ওকে, ভেরি গুড। সো আমরা যদি দুইটাকে আমরা এক করি, নেগোসিয়েশন এবং নেগোশিয়েট, দুইটাকে বেসিক্যালি হচ্ছে আমরা দুইজনে মিলে আমরা বার্গেন করলাম টু রিচ এন এগ্রিমেন্ট এবং ফাইনালি সেটেল করলাম। আমরা বার্গেন করে গেলাম কিন্তু সেটেলমেন্টে আমরা রিচ করতে পারলাম না, সেই ট্রানজ্যাকশনটা করতে পারলাম না, তাহলে কিন্তু আসলে নেগোসিয়েশন প্রসেসটা কমপ্লিট হলো না। যেই নেগোসিয়েশনটা আসলে ভেঙে গেল, দ্যাট ইজ নট এ নেগোসিয়েশন ইন ফর্মাল টার্মস। সে ফর এক্সাম্পল, এখন আমরা যেরকম একদম ইন্টারন্যাশনাল সিনারিওতে আমরা কিন্তু দেখছি যে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা নেগোসিয়েশন চলছে। সো নেগোসিয়েশন একটা সার্টেন স্টেজে গিয়ে সাকসেসফুল হয়েছিল দেখেই কিন্তু আমরা যে 2 সপ্তাহের একটা যে যুদ্ধবিরতি সেটা কিন্তু দেখলাম। তারপর থেকে কিন্তু গত 4-5 মাসে কিন্তু কোনো আর সাকসেসফুল নেগোসিয়েশন হয়নি। সো কেউ কিন্তু আসলে বলতে পারতেছে না যে এটা নেগোসিয়েশন হচ্ছে। এখন সবাই বলছে যে ইটস এ প্রসেস, ওই প্রসেসটা কন্টিনিউ করতেছে, বাট এই নেগোসিয়েশন ইজ কমপ্লিটেড এটা বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত ট্রানজাকশন হচ্ছে। সো আই ক্যান বি এ ভেরি হার্ড নেগোসিয়েটর, কিন্তু এটা এই নেগোসিয়েশনটা করে আমি আসলে কিছুই সেল করতে পারি না, তাহলে আই এম নট এ গুড নেগোসিয়েটর। I can claim to be a মানে very hard negotiator, but if I cannot conclude any transaction, there is no negotiation and I am not a good negotiator. So এইটা হচ্ছে কিন্তু একটা বড় জিনিস যে আমরা সেলসের পার্সপেক্টিভেও যদি চিন্তা করি, সেলস ইজ যেরকম প্রসেস যে আমরা কাউকে কনভিন্স করলাম, কনভিন্স করে তাকে টাকাটা দিতে রাজি করলাম, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সে যদি টাকা না দেয় আমাকে, তাহলে সেলস হয়নি। একইভাবে নেগোসিয়েশন ইজ অলসো এ প্রসেস যেটার মাধ্যমে আমরা বার্গেন করলাম। আমরা সেটা যে কোনো পদ্ধতিতেই হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ নেগোসিয়েশন আছে, অত ডিটেইলে আজকে আমরা ঢুকতে পারবো না, বাট দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ নেগোসিয়েশন। তো ওইটা করলাম, কিন্তু করার পরে আসলে আমরা ফাইনালি কোনো কনক্লুশনে পৌঁছাইতে পারলাম না, কোনো দুইজনে আমরা হ্যান্ডশেক করতে পারলাম না, তাহলেও এটা আসলে নেগোসিয়েশন হলো না। সো নেগোসিয়েশন হতে হলে একটা ফাইনাল কনক্লুশন লাগে। দ্যাট ক্যান বি এ গুড নেগোসিয়েশন, দ্যাট ক্যান বি এ ব্যাড নেগোসিয়েশন, বাট টু বিকাম এ নেগোসিয়েশন ইট হ্যাজ টু কনক্লুড। এইটা হচ্ছে ওয়েবস্টার্স ডিকশনারি অনুযায়ী আমরা যদি ডিফাইন করতে চাই। বলতে পারি যে উইনিং ইজ দ্য অনলি সলিউশন ফর সাকসেসফুল নেগোসিয়েশন। Not necessarily, ওই যে যেটা বললাম যে উইনিং ইজ নট নেসেসারিলি দ্য অনলি সলিউশন, ইউ ক্যান ক্লোজ দ্য নেগোসিয়েশন বিং এ লুজার অ্যাজ ওয়েল, বাট When we fail, so how come it's a negotiation?
হ্যাঁ, নেগোসিয়েশন আপনি করলেন, আপনি নেগোসিয়েশন করে আসলে টার্মস আপনার পক্ষে ছিল না। আপনি হয়তো বাসে ফর এক্সাম্পল আপনি হঠাৎ করে আপনার টাকার প্রচন্ড প্রয়োজন হলো, আপনি ডিসিশন নিলেন যে আপনার পৈতৃক একটা সম্পত্তি আপনি বিক্রি করে দিবেন। যেহেতু আপনি টাকার খুব প্রয়োজনে আছেন, আপনি যেই সে দাম ছিল 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকার জিনিস আপনি 50 লক্ষ টাকায় বিক্রি করে দিলেন। নেগোসিয়েশন হলো, আপনি 1 কোটি টাকাই চাইলেন, কিন্তু আসলে টাকা যেহেতু আপনার আগামীকালকে লাগবে, আপনার আপনি যার কাছে আপনি সেল করবেন, উনি জিনিসটা বুঝে গেছে যে আপনার টাকার দরকার। উনি আপনাকে এখন একটা আহ, মানে আপনি বার্গেনিং এ স্ট্রং পজিশনে নাই, এটা বুঝে যাওয়ার সাথে সাথেই উনি দাম কমায় ফেলছে। এখন আপনার হাতে আর কোনো অপশনও নাই, সেল করে দিলেন। জি। তো ঘটনাটা কি, তাহলে কি নেগোসিয়েশন হয় নাই জাস্ট বিকজ ইউ কুড নট উইন? নেগোসিয়েশন হয়েছে, বাট ইট ওয়াজ এ উইন লুজ নেগোসিয়েশন। হুম, মানে there are some types of negotiation maybe. এক্স্যাক্টলি, দেয়ার আর মানে ডিফারেন্ট টাইপ অফ নেগোসিয়েশন আছে। বেস্ট হচ্ছে উইন উইন নেগোসিয়েশন। আচ্ছা, মমিন ভাই, আমি একটা অ্যাড করতে পারি? ভাইয়া প্লিজ বলেন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভাই। মমিন ভাই, জাস্ট নাইস টু সি ইউ। জাস্ট ট্রেনিং, আমি জাস্ট এনরোল করেছিলাম। জাস্ট আমি সিম্পলি একটা কথা বলি, আমি আসলে মানে আমারও মানে সেলস এক্সপিরিয়েন্স আছে মানে লং টাইম। তো জি আমি পার্সোনালি যেটা ওপিনিয়ন, নেগোসিয়েশন আসলে ইটস সাচ এ প্রসেস যেখানে আমার একটা অবজেক্টিভের জন্য আমরা আসলে দুই পক্ষ, মানে পক্ষ বিপক্ষ দুইটা একটা সার্টেন পিরিয়ড আমরা ওইখানে আসলে হ্যান্ডশেক করতে পারি। সাকসেসফুল নেগোসিয়েশন। আর আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন যে আসলে উইন লুজ এর ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে হয় ডিপেন্ড। আমার যদি খুব শর্ট টাইম একটা জিনিস দরকার হয়, মানে কোনো একটা পক্ষ যদি ওই ইনফরমেশনটা পায়, তাহলে যে কোনো একটা পক্ষ আসলে গেইন করে যায়। আলটিমেটলি আসলে মানে যে সেল করবে তার সেলারের একটা অবজেক্টিভ থাকে, যে বাই করবে তার একটা অবজেক্টিভ হবে। আর নেগোসিয়েশন সাচ থিং যেটা এক এক ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের নর্মস হয়। হ্যাঁ, আমরা ধরেন রিটেল এফএমসিজি সিস্টেমে এক ধরনের নেগোসিয়েশন হয়, আপনার টেলিকোতে এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিক্রি করতে গেলে এক ধরনের হয়। ইটস এ লং প্রসেস, বাট বেসিক ইনফরমেশন হলো, আমি যদি সিম্পল কথা বলি, আমি বাজারে যখন মাছ কিনতে যাই, হ্যাঁ, আমার একটা মাছ পছন্দ, মাছের বাজার থেকে কিন্তু মাছ যে বিক্রি করে তার থেকে কিন্তু নেগোসিয়েশনটা আমি শিখি, যে হাউ দে আস্কিং ফর প্রাইস। তার ডিমান্ড সাপ্লাইয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো ইটস এ লং প্রসেস, ইটস এ নেগোসিয়েশন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, the share with you. Thank you. সার্টেনলি তসলিম ভাই, ইউ আর ভেরি মাচ রাইট। সো এটাও আমরা আসলে দেখবো যে নেগোসিয়েশনে কোন কোন ফ্যাক্টর গুলা কাজে লাগে, কোন কোন ফ্যাক্টর আসলে আপনার পক্ষে গেলে আপনি ভালো একটা আউটকাম পেতে পারেন, কোন কোন সময় আসলে নেগোসিয়েশন করাটাই উচিত না। আমরা এটা একটু পরেই আমরা দেখবো। সো what happens when the salesperson is not a good negotiator? কি হয় তখন? আমরা এই যে এই ডিসকাশনটা করলাম, এই যে আমি জাস্ট এই এক্সাম্পলটা দিলাম যে আপনি খুব কম দামে আসলে জমি সেল করে দিতে বাধ্য হইলেন। এটা যদি আপনার হাতে সে ফর এক্সাম্পল এত তাড়াহুড়া নাও থাকতো, আপনার কালকেই সেল করে দিয়ে আপনার টাকাটা দরকার, সেই সিচুয়েশন যদি নাও হইতো, আপনি যদি রিল্যাক্সড অবস্থায় থাকতেন, অথবা আপনি ওই রকম প্রেসারে নাই, হয়তো আগামী বছরের মধ্যে সেল করতে হবে, এইরকম সিচুয়েশনে থাকার পরেও আপনি কিন্তু একটা উইন লুজ নেগোসিয়েশন হইতে পারতো, যেখানে আপনি লুজার। কি হয় সেই ক্ষেত্রে? ঘটনা কি হয়? কেউ কি আমাকে একটা আইডিয়া দিতে পারবেন? আপনি যখন নেগোসিয়েশনে ভালো হন না, তখন কি হয় ঘটনা? তখন লস হয়। লস হয়, নাম্বার ওয়ান অবভিয়াসলি। আমি আমার এক্সপেক্টেড যে প্রাইস সেটা আমি পাই না। দেন কি হতে পারে? ফিনান্সিয়ালি স্যাক্রিফাইস করতে হয়। সেলফ কনফিডেন্স লস হতে পারে, সেলফ কনফিডেন্স কমে যেতে পারে। ভেরি গুড, সেলফ কনফিডেন্স কমে যেতে পারে। আর অপোজিশন যে আছে, যার সাথে নেগোসিয়েশন হচ্ছে, সে এক্সট্রা বেনিফিট পেতে পারে সে এক্সট্রা বেনিফিট নিয়ে গেল। ভেরি গুড। আর কিছু হতে পারে? আমার কনফিডেন্স একদম ফল করবে, যেটা ভাই কিছুক্ষণ আগে বললেন, এবং আমার পরবর্তী নেগোসিয়েশনের কনফিডেন্সও কিন্তু ফল করবে। হ্যাঁ, সো নেগোসিয়েশন স্কিল ভালো হওয়া, এখানে একটা জিনিস কি, এটা আমরা একটু পরেই ডিসকাশনে আসবো। তারপরে এখানে যেহেতু একটু রেলেভেন্ট ডিসকাশন হচ্ছে, আমি একটু জাস্ট টাচ করতে চাই। আমরা কিন্তু সবসময় কিন্তু কোনো না কোনো নেগোসিয়েশনের ভিতরে আছি, কিন্তু
সবকিছুর ভিতরেই যদি আসলে আমরা নেগোসিয়েশন নিয়ে আসা শুরু করি, তাহলে কিন্তু আবার লাইফটা যেরকম ডিফিকাল্ট হয়ে যায়, আবার নিজের ভিতরে নিজেকে এত বেশি ফ্লেক্সিবল করে দিলাম যে আমার সাথে নেগোসিয়েশন করারই দরকার হয় না, আমি সবকিছুতেই হ্যাঁ করে দিই, সেটাও কিন্তু আসলে লাইফটা ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা এইটা আমাদেরকে কিন্তু আসলে বুঝতে হবে যে আমাদের কোথায় নেগোসিয়েশন করতে হবে, কতটুকু নেগোসিয়েশন করতে হবে, এবং জীবনের কোন কোন ক্ষেত্রে আসলে নেগোশিয়েট করে আমাদের সামনের দিকে আগাইতে হবে। তো এইটার এই ডিসকাশনেরই ধারাবাহিকতায় আমরা যদি এইটা আসি যে বিজনেস সাকসেসে আসলে আমরা যদি গুড নেগোসিয়েশন স্কিল থাকে, তাহলে এটা কিভাবে আমাদের বিজনেসকে অ্যাজ ওয়েল এজ আমাদের লাইফটাকে ইম্প্যাক্ট করবে। সবচাইতে প্রথমে আমরা হচ্ছি যে একটা ভালো রিলেশনশিপ আমরা তৈরি করতে পারবো। এইটা কি কারোর কাছে একটু একটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে এই কথাটা, যে নেগোসিয়েশন মানেই তো হচ্ছে আমরা দর কষাকষি করতেছি, এর ভিতর থেকে আমরা ভালো রিলেশনশিপ কিভাবে আসতে পারি? কেউ কি আপনাদের ওপিনিয়ন বলতে পারেন? এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি যখন কারোর কাছ থেকে কিনবো, যদি সে গুড বিহেভিয়ার আমার সাথে শো করে বা তার সাথে যদি আমার একটা বন্ধন হয়ে যায়, তখন আমি কিন্তু অন্য কারোর কাছ থেকে তার কাছে বেশি কমফোর্টেবল থাকবো কেনার জন্য। সো এই জায়গাতে আসলে বিষয়টা এরকম ভাবে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে তার উপরে, যে আচ্ছা এই লোকটা তাহলে আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমি তার থেকে এই জিনিসটা কিনতে পারি, সে তবে আমাকে কোনো ভুল জিনিস বা ভুল ইনফরমেশন শেয়ার করবে না বা ঠকাবে না, এটা যদি মনে হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে। রাইট। এটা বেটার রিলেশনশিপ তখনই আসবে যখন আসলে উইন উইন একটা একটা আউটকাম আসবে, দুইজনে দুইজনকে সম্মানের সাথে ডিল করবে। এই জিনিসগুলো যখন হয় তখন আসলে একটা বেটার রিলেশনশিপ তৈরি হয়। এবং পাশাপাশি ফিউচার যাতে আমি যখন সেল করতে যে উইন্ডোটা ওপেন থাকে, উইন্ডোটা যাতে বন্ধ না হয়ে যায়, ফিউচার সেলস অ্যাসপেক্ট। ট্রু, ট্রু। জি ভাই, আর কেউ বলতে চাচ্ছিলেন? আমি যখন আমার পজিশনটাকে বেশি লজিক্যাল এবং রিজনেবল দেখাতে পারবো, তখন কাস্টমার বা ক্লায়েন্টস সে হয়তো বা আমার ভ্যালুয়েশনটাকে যখন মূল্যায়ন করতে পারবে, আমার অবস্থানটাকে যখন যৌক্তিক মনে করবে, তখন তার সাথে তো একটা ভালো র্যাপ ও বিল্ড আপ তো এমনিতেই হয়ে যায়। রাইট, রাইট। ওকে, সো সোজা কথা, আমরা যখন ইন গুড ফেইথ, আমরা যখন ইন গুড ইন্টেনশন আমরা যখন নেগোসিয়েশনে বসি, সেটার আউটকাম হিসেবে একটা বেটার রিলেশনশিপ তৈরি হয়। সম্পর্কটা তিতা হয় কখন? সম্পর্কটা তিতা হয় যখন ওই যে আমি সবকিছু নিয়ে নিব এই চিন্তা করে, শুধু আমি উইনার হব, বাকিরা লুজার হবে, এবং তাইলেই আমি আসলে আই এম দা, কি বলবো, আই এম দা ওয়ান, আই এম দা আলফা মেল। আমি যদি এই চিন্তাটা আমার মনে আসে, তাহলেই কিন্তু আসলে দেখা যায় যে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। বাট যখনই উইন উইনের দিকে সম্পর্কটা থাকে, তখন সাধারণত একটা বেটার রিলেশনশিপ তৈরি হয়, যেটা আসলে দ্যাট গোজ বিয়ন্ড দ্য নেগোসিয়েশন। আচ্ছা, সেকেন্ডলি আমরা যেটা দেখি যে নেগোসিয়েশনের ভালো যদি হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে ডেলিভার লাস্টিং কোয়ালিটি সলিউশন রাদার দেন পুয়ার শর্ট টার্ম সলিউশন দ্যাট ডু নট স্যাটিসফাই দ্য নিডস অফ আইদার পার্টি। এটার কি কোনো এক্সাম্পল আপনারা দিতে পারবেন যে একটা ভালো নেগোসিয়েশন হয় নাই দেখে পরবর্তীতে বিশাল কোনো ঝামেলা হয়েছে, জাতীয় বা আন্তর্জাতিক যে কোনো ক্ষেত্রে? যেমন আপনার এক্সাম্পলটা দেই, আপনি একজন যে 1 কোটি টাকার জায়গা বা বিল্ডিং ছেড়ে সে 50 লক্ষ টাকায় ইমার্জেন্সি তার টাকা দরকার, সে লস হয়েছে। এখন এমন হইতে পারে সিচুয়েশন যে সে বিক্রি করতেছে, হয়তো তার কোথাও দেনা পাওনা ছিল, বাট ওই দেনা পাওনাটা সে পুরোটা শোধ করতে পারেনি। তখন কিন্তু তার কিন্তু 50 লাখ টাকা দিল, বাট আরো যে এক্সট্রা যে পেমেন্ট যেটা বাকি আছে সেটারও কিন্তু একটা মেন্টাল প্রেসার কিন্তু তার কিন্তু ওই পজিশন থেকে ফিউচার পর্যন্ত যতদিন মানে সামনে পর্যন্ত তার কিন্তু একটা মেন্টাল প্রেসার কিন্তু তার উপর ক্রিয়েট থাকে। সো ওইটার জন্য তখন সে কি করে, অন্যান্য আরো জিনিসপত্র খুঁজে কি সেল করা যাবে বা কিভাবে আরো টাকা পয়সা শোধ করা যাবে। সো একটা প্রবলেম তো কন্টিনিউয়াসলি থাকে। যখন হচ্ছে আপনার এক্সাম্পলটা হচ্ছে ফিউচার সিচুয়েশন একটা দিলাম যে এইটা পসিবল। ট্রু, ট্রু। আমরা যদি একটু একটু হিস্টোরিক কিছু ইভেন্টের দিকে তাকাই, নাম্বার 1, এই যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হলো 1971 সালে, এটাও কিন্তু হয়েছে বিকজ অফ দিস ইউনো খুব শর্ট টার্ম কিছু জিনিসের উপর ভিত্তি করে তৈরি করা একটা সলিউশনের উপর আমাদের
টোটাল প্ল্যাটফর্মটা দাঁড়াচ্ছিল, এবং এটার কারণে কিন্তু আসলে ইভেনচুয়ালি এই একটা দেশ যেটা দুইটা ভাগ 1200 মাইল এপার্ট, সেটা ইট ওয়াজ নট সাপোজ টু বি লাইক দ্যাট। সো তার মানে কি, কোনো পুয়ার শর্ট টার্ম সলিউশন দেওয়া হয়েছিল একটা জিনিসকে ভাগ করার জন্য, সেটাকে ওই অত ওয়েল থট আউট প্রসেসের ভিতর দিয়ে যায়নি, এবং যেটার কারণে কিন্তু পরবর্তীতে দ্যাট আন্ডারস্ট্যান্ডিং ফল অ্যাপার্ট এন্ড নিউ নেগোসিয়েশন অ্যাকচুয়ালি টুক প্লেস। এখন আনফরচুনেটলি সেটা আলোচনার টেবিলে শেষ না হয়ে সেটা রক্তপাতের দিকে চলে গেছে। একইভাবে আমরা যদি দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাইমারি সিড কিন্তু বপন করা হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের শেষেই, যখন উইনিং ফোর্স যারা ছিল তারা সবাই জার্মানিকে ভাগ বাটোয়ার করে নিয়ে নিছে, এবং সেই যে তাদের যে জার্মানদের একটা সেন্স অফ কি বলবো ডিফিট বা আমাদের প্রতি অবিচার করা হয়েছে, সেই ফিলিংটা ছিল। ওই ফিলিংটাকেই কিন্তু কাজে লাগায় হিটলার পরবর্তীতে উনি কিন্তু তাদের চ্যান্সেলর হয়েছে, এবং সেটার উপর ভিত্তি করেই উনি কিন্তু এক্সপানশনিস্ট একটা মুভমেন্ট নিছিল। সো পুয়ার শর্ট টার্ম সলিউশন, ওই যে শাক দিয়ে মাছ ঢেকে আমি কোনো মতে সলভ করে ফেললাম, এইটা হয়তোবা তৎকালীন সময়ের জন্য কিছুদিনের জন্য হইলেও জিনিসটাকে শান্তি রাখে, বাট এটা লং টার্ম এটার ইম্প্যাক্ট আছে। সো একটা ভালো নেগোসিয়েশন, এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ আউটকাম হচ্ছে যে আমি যে নেগোসিয়েশনটাই করব, যেখানে উইন উইন নেগোসিয়েশন হবে, সেইখানে আসলে একটা লং লাস্টিং গুড কোয়ালিটি সলিউশন আসবে, যেটার কারণে এখানে কোনো নতুন করে অশান্তি সৃষ্টি হবে না। সো এইটা তখনই হবে যখন একটা গুড নেগোসিয়েশনের ভিতর দিয়ে যাবে, যখন একটা ট্রাস্ট রেসপেক্টফুল নেগোসিয়েশন, যখন একটা উইন উইন নেগোসিয়েশনের ভিতর দিয়ে কাজটা হবে। এবং যেটা 3 নাম্বার আমি যেটা বললাম যে হেল্প ইউ অ্যাভয়েড ফিউচার প্রবলেমস এন্ড কনফ্লিক্টস। এই ফিউচার প্রবলেম, আপনি যত প্রবলেম দেখেন না কেন, সব কয়টার মানে কি বলবো বীজ বপন করা হয়েছে কিন্তু প্রিভিয়াস কোনো পুয়ার সলিউশনের মাধ্যমে। আমরা যে বর্তমানে এই যে এগেইন প্যালেস্টাইনের ইস্যু দেখতেছি, দিস ইজ অ্যান আউটকাম অফ পুয়ার নেগোসিয়েশন। এটা আসলে তো ইট ওয়াজ নট ইভেন এনি নেগোসিয়েশন, এটা ফিলিস্তিনের উপরে জাস্ট চাপায় দেওয়া হয়েছে, এটা তৎকালীন ব্রিটিশ। সো এটা যেহেতু কোনো নেগোসিয়েশনের ভিতর দিয়ে হয় নাই, সেই কারণে এখানে অনেক দিন জুড়েই চাপা ছিল, অত্যাচার ছিল, এটা সেটা করে করে মাঝে মধ্যেই এই যে ভিতরে চাপা আগুনটা এটা তখন বের হয়ে আসে, তখনই ঝামেলা হয়, আবার কিছুদিন আগুন চাপা থাকে, আবার বের হয়ে আসে। সো এইটা আসলে কিন্তু ততদিন পর্যন্ত সলভ হবে না যতদিন পর্যন্ত আসলে এটার মেইন সলভ করার দায়িত্ব যাদের, তারা ভালো নিয়ত নিয়ে বসে তারা আসলে এটাকে সলভ না করবেন। ওকে, সো তৃতীয় স্লাইডে আমি চলে যাই। সো নেগোসিয়েশন প্রাইমারিলি 3টা কারণে হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে টু এগ্রি অন হাউ টু শেয়ার অর ডিভাইড এ লিমিটেড রিসোর্স সাচ এজ ল্যান্ড, মানি অর টাইম, টু ক্রিয়েট সামথিং নিউ দ্যাট নিদার পার্টি কুড ডু অন হিজ অর হার ওন, এবং টু রিজলভ এ প্রবলেম অর ডিসপিউট বিটুইন দ্য পার্টিস। তো 1 নাম্বার আসলে আমরা সবাই নিত্য নৈমিত্তিক জীবনে এই জিনিসটার আমরা এক্সপিরিয়েন্স করি, যে আচ্ছা মাঝখানে যে হলুদ দাগ, এটা কোত্থেকে আসতেছে আমি বুঝলাম না। আপনাদের ওখান থেকে আসছে। আচ্ছা ফাইজা, এটা কি একটু দেখবেন নাকি? কেউ মনে হয় ড্রয়িং ফিচারটা নিয়ে কেউ একটু নাড়াচাড়া করতেছেন। আচ্ছা এটার কন্ট্রোল ভাই আপনার কাছে আছে না? না না, এটা তো আমি তো জাস্ট প্রেজেন্ট করতেছি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে আপনি হয়তো বা আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এটা দেখছি কেউ ভাই। মনে হয় হ্যাঁ কোনো পেন্সিল অপশন নিয়ে হয়তো একটু নাড়াচাড়া হচ্ছে। ওকে আচ্ছা ওকে ওকে। ওকে, সো প্রথম যে পয়েন্টটা সেটা আসলে আমরা খুব ডেইলি বেসিসে আমরা করে থাকি, যে টু অ্যাগ্রি অন হাউ টু শেয়ার অর ডিভাইড লিমিটেড রিসোর্স। সেটা জমি, টাকা পয়সা, সময় ইত্যাদি এমন কিছুই হতে পারে। যেমন সময়ের দাবিটা কিন্তু বিভিন্ন জন, আমার অফিসকে আমি কতটুকু দিব, আমার ফ্যামিলিকে আমি কতটুকু টাইম দিব, এগুলা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু একটা আমাদের মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা থাকে। আমি কি এক্সারসাইজে যাব কিনা, আমি কি এক্সারসাইজের জন্য সেই টাইমটা দিব, নাকি আমি অফিসের সেই যে জরুরি ডেডলাইন সেটা নিয়ে আমি কাজ করব।
কোনটাতে আমি টাইম দেবো। সো মাথার ভিতরে কিন্তু কন্টিনিউয়াস কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে, দ্যাটস উইদিন আওয়ার সেলফস অ্যাজ ওয়েল এজ বিটুইন ডিফারেন্ট পারসনস। আপনার বস হয়তো বা চাচ্ছেন যে আপনি উইকেন্ডে থেকেও আপনি একটা আপনি এই পার্টিকুলার কাজটা করেন, আপনি হয়তো বা চাচ্ছেন যে এই উইকেন্ডে আপনি ফ্যামিলি নিয়ে বাইরে যাবেন। সো দ্যাট ক্যান অলসো বি এ নেগোসিয়েশন। আপনি বসকে বলতে পারেন যে বস এই উইকেন্ডে আসলে তো আমি একটু বিজি আছি, আমি আগামী 3 দিন আমি অফিসে এক্সট্রা থেকে আমি কাজটা শেষ করে দিব, আপনি চিন্তা করেন না। সো দ্যাট ইজ অলসো নেগোসিয়েশন। এখন বস যদি বলেন, যে বস যদি অ্যাডামেন্ট থাকেন না আমি বলছি তোমারে উইকেন্ডে এসেই কাজ করতে হবে, তাহলে বস কি হলো, বস রিজিড হয়ে গেলেন। আপনি হয়তো বা বসের ঠেলা সহ্য করতে না পারে আপনিও উইকেন্ডে এসে আপনি অফিস করলেন, বাট আপনার মনটা খারাপ হয়ে গেল, আপনার কাজ করার স্পিরিটটা নষ্ট হয়ে গেল। সো দ্যাট নেগোসিয়েশন মাইট নট বি এ গুড নেগোসিয়েশন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি বসও ওপেন থাকেন আপনিও ওপেন থাকেন, দুইজনে মিলে ডিসকাস করলেন, ডিসকাস করে একটা সুইটেবল সলিউশন আপনারা বের করলেন, সো দ্যাট ক্যান বিকাম এ ভেরি গুড নেগোসিয়েশন, যেখানে দুই পক্ষই খুশি, বসেরও কাজ হলো আপনিও কাজ ডেলিভার করলেন। ওকে, সেকেন্ড যেটা, to create something new that neither party could do on his or her own, এইটার কোন এক্সাম্পল কি দিতে পারেন যেটা নেগোসিয়েশনের মাধ্যমে হয়ে থাকে? একটা মিনিট প্লিজ। মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন। মুভি ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন। মিউট হয়ে গেছেন। মুভি ভাই মেবি ফোনে কথা বলছে অথবা কিছু করছে, কাইন্ডলি সবাই একটু ওয়েট করবেন। ভেরি সরি, খুব ইম্পর্টেন্ট একটা কল আসছিল। ওকে, সো সেকেন্ড পয়েন্টটা কেউ কি আমাকে একটু একটা এক্সাম্পল দিতে পারবেন, যে টু ক্রিয়েট সামথিং নিউ দ্যাট নিদার পার্টি কুড ডু অন হিজ অর হার ওন, নেগোসিয়েশন করে আমরা, সোজা কথা এখানে কোলাবোরেশন হয়েছে, একটা কোলাবোরেশন হয়েছে, দুই পক্ষই চিন্তা ভাবনা করছে, করে তারা এমন একটা করছে যেটা তারা ইন্ডিভিজুয়ালি করতে পারতো না। এনিথিং, সেলসের বেলায় চিন্তা করতে পারেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি জি জি। যেমন বিজনেস পার্টিসিপেশনে দেখা যায় যে হয়তো একজনের একার পক্ষে জিনিসটা করা সম্ভব না, সেক্ষেত্রে কয়েকজন কোলাবোরেশন করে কাজটা করতে পারবো। কয়েকজন হয়তো টিচার মিলে হয়তো বা একটা কোচিং সেন্টার খুলতে পারে, যেটা হয়তো একজনের পক্ষে সম্ভব না। এরকম কয়েকজন ডাক্তার মিলে একটা সেবা প্রতিষ্ঠান খুললো, হসপিটাল ক্লিনিক খুললো, যেটা হয়তো একজন একার পক্ষে সম্ভব না। এরকম অনেক উদাহরণই তো আমাদের চারপাশে দেখতে পাই। অনেক উদাহরণই করা যায়। সে আমি যদি একদম সেলসের বেলায় পিওর সেলসের কোলাবোরেশন চিন্তা করি, আমরা হচ্ছে কিন্তু সে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু লিড পাই, তো এই লিডগুলা এমন জায়গা থেকে লিড আসে, বিভিন্ন মানুষজন তারা ইনফরমেশন নিয়ে আসেন, যেখানে হয়তো আমি অ্যাক্সেস করতে ভাই একটু ইন্টারাপ্ট করি, জি একটা সাউন্ড আসছে, কাইন্ডলি আপনারা বাকি সবাই মাইক্রোফোন মিউট করেন। হ্যাঁ, কথা বলা শেষ করে আপনারা একটু এটাতে প্রবলেম হচ্ছে। মিউটে চলে যান, আমাদের হাতে আসলে সময় একদমই কম। আমি খুব মানে আসলে ডিসকাশনটা একটু জমে গেলে টাইম চলে যায় চট করে। জি, আচ্ছা যে অ্যানসার দিবেন শুধু কাইন্ডলি সে মাইক্রোফোন অন হ্যাঁ, করবেন, বাকি আচ্ছা আমি সবাই তাহলে অফ একটা করবেন। কাজ করি, আমি একটু জাস্ট টেনে যাচ্ছি, মাত্র আর 15 মিনিট বাকি আছে। ওকে, সো আমরা কি করতে পারি? ভাই টেক বেসিক্যালি ইওর আমরা টাইম, আপনি শেষ করেন, প্রবলেম নেই, হ্যাঁ আপনি টাইম নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সেলসের বেলায় কি হয়, খুব কমন একটা জিনিস, যে কোনো সেলস লিড কেউ যদি নিয়ে আসেন তাকে আমরা সেলস কমিশন দিই। সো উনি এমন জায়গা থেকে একটা সেলস লিড নিয়ে আসলেন যেটার কিন্তু আসলে আমরা সেখানে অ্যাক্সেস পাইতাম না। সো দুইজন মিলে আমরা এমন একটা ক্লায়েন্টকে আমরা এমন একটা কোম্পানিকে ক্লায়েন্ট বানালাম যাকে কিন্তু এই দুইজনের কোলাবোরেশন ছাড়া সম্ভব হতো না। সেই নেগোসিয়েশন থেকে কার কি লাভ হলো, আমি একটা ক্লায়েন্ট পাইলাম যেখান থেকে আমি একটা বেশ বড় রেভিনিউ পাবো, অন্যদিকে এই ক্লায়েন্টটাকে এনে দেওয়ার জন্য আমি তার সাথে রেভিনিউ শেয়ার করলাম, যেটার ভিত্তিতে উনি কিন্তু একটা এক্সট্রা ইনকাম হইলো, যে ইনকামটা কিন্তু আদারওয়াইজ উনি পাইতো না, কারণ আমি যে সার্ভিস দিই সেই সার্ভিসটা আবার উনি দিতে পারেন না। এটা হতে পারে দুইটা কোম্পানি, হতে পারে
দুইটা ইন্ডিভিজুয়াল হইতে পারে, হ্যাঁ, সো এইরকম হইতে পারে। সো নেগোসিয়েশন বিভিন্ন কারণে হতে পারে। সো এই তিনটা রিজনের একটা, এবং আরেকটা হচ্ছে যে কোনো প্রবলেম আসলো, ডিসপিউট আসলো, সে যে কোনো প্রবলেমই হতে পারে, যে ভাই তুমি পাশের টেবিলে বসা, উনি খুব জোরে জোরে টেলিফোনে কথা বলেন, এটা আমার একটা প্রবলেম হচ্ছে। তো তার সাথে আমি বসলাম যে ভাই এরকম তো আসলে করাটা ডিফিকাল্ট, এখন এটার সমাধান কি হতে পারে। তো তাকে ধরেন আমি খুব ভালো করে সুন্দর করে বুঝাইলাম, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইম টেলিফোন আসলে আমি বারান্দায় গিয়ে কথা বলবো। দ্যাট ক্যান বি এ ভেরি বেসিক ফর্ম অফ নেগোসিয়েশন হইতে পারে, যে ঠিক আছে ভাই, মানে তুমি তো মন খারাপ করতেছো, আমি তোমাকে, সো দ্যাট ক্যান বি লাইক কনসিডারেশন। সো এই ধরনের ছোট ছোট অসংখ্য জিনিস, অসংখ্য প্রবলেম, অসংখ্য ডিসপিউট আমরা কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে আমরা সলভ করতে পারি। সো দিজ আর দ্য প্রাইমারি থ্রি রিজনস। হাউএভার, একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে জিজ্ঞেস করতেই পারি যে what is the perfect scenario to get into a negotiation? একটা প্রাইমারি, যে আমি একদম প্রথমেই যে এক্সাম্পলটা দিলাম, যে আমি প্রচন্ড প্রেসারে আছি, আমার জমিটা সেল করে আমাকে ক্যাশ টাকা বের করতে হবে, এবং এই কারণে আমাকে আসলে আমার বায়ার উনি যে দাম বলল সেই দামেই আসলে আমাকে রাজি হইতে হইল। তো এটা তো সার্টেনলি একটা গুড নেগোসিয়েশন হয় নাই। তো গুড নেগোসিয়েশনের জন্য যে আমি তাকে বলতাম যে ভাই আমি আসলে 50 লাখে আসলে একদমই সম্ভব না, আমি 1 কোটি চাইছি, আপনাকে আমি 95 লাখে সেল করতে পারবো, আপনি যদি রাজি থাকেন আপনি ডিসকাশনে আসতে পারেন। তো এই যে বলার জন্য যে একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা কখন তৈরি হয়? গ্রাউন্ডটা তখনই তৈরি হয় যখন দ্য বায়ার্স নিড টু বাই ইজ ইকুয়াল টু দ্য সেলার্স নিড টু সেল। এইটা কি কেউ আমাকে একটু বোঝাতে পারবেন? এইটার মানেটা কি? বায়ার্স নিড টু বাই ইকুয়ালস টু সেলার্স নিড টু সেল, এবং এইটা যখন এই ইকুয়েশনটা এক হবে তখনই আসলে নেগোসিয়েশনের পারফেক্ট গ্রাউন্ড হবে। মৌল ভাই, আমি একটা এক্সাম্পল দিব। জি প্লিজ। যেমন ধরেন আমি আপনি যে 3টা বই দিলেন, এখন এই 3টা বইয়ের মধ্যে আমি একটা বই নিব। এখন এই কেন নিব সেটা হচ্ছে আমি বই থেকে কিছু নতুন জিনিস শিখতে চাই, ফর এক্সাম্পল। সো এটা হচ্ছে আমার নিড, আমি বইটা কিনতে চাই। আর একটা জিনিস হচ্ছে আপনি বইটা শেয়ার করেছেন যেন আপনি বিক্রি করতে পারেন, কারণ আপনার একটা নিড আছে যে হ্যাঁ আপনি যদি মার্কেটিং করেন তো আপনার তাহলে সেল বাড়ার পসিবিলিটি আছে। সো নেগোসিয়েশনের বেলায় মানে সেলসের ক্ষেত্রে বায়ারের যে কোনো বায়ারের যদি নিড থাকে তাহলে ওখানে মানে ডিমান্ড আসবে, ডিমান্ড আসলে সেল আসবে। এই ওকে, ভেরি গুড এক্সাম্পল। স্যার কেউ কি বলতে পারবেন? একটা এক্সাম্পল দিতে পারি? জি প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে ট্যুরিজম সেক্টরে কাজ করি। জি। তো আমাদের কমন একটা গ্রাউন্ড আমি মানে শেয়ার করি, সেটা হচ্ছে যে বিভিন্ন ডিলার থাকতে পারে। তো অনেক কোম্পানি হয় কি তাদের ডিলারদের সেলের উপরে বিভিন্ন ইনসেনটিভ প্রদান করে, হ্যাঁ, বা সেটা তাদের সেলস টিমকেও প্রোভাইড করতে পারে যে আপনি এত টাকা টার্গেট অ্যাচিভ করলে আপনাকে এখানে ট্যুর দেওয়া হবে। তো তারা প্রমিস করে তাদের ডিলারদেরকে। সো ডিলাররা যখন ওটা অ্যাচিভ করে তখন ওই কোম্পানির প্রয়োজন হয় অন্য একটা থার্ড পার্টি কোম্পানিকে, যারা তাদের এই ট্যুরটা অর্গানাইজ করে দিবে। আমরা হচ্ছে সেই ধরনের ট্যুর গুলো অর্গানাইজ করে দিই। তো আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি যে আমরা এখানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডেস্টিনেশনে আমাদের এরকম এরকম প্যাকেজেস আছে, বা কাস্টমাইজ প্যাকেজও আমরা করতে পারি। এই সার্ভিস যদি আপনার প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে কাজ করতে পারি। সো তাদের যখন এই ধরনের সার্ভিসের প্রয়োজন হয়, আর আমি যেহেতু এই ট্যুর নিয়ে কাজ করি, আমার যেহেতু বিভিন্ন ডেস্টিনেশন আমাদের ট্যুর দিতে হয়, তো আমরা তখন তাদের সাথে যখন এরকম কিছু একটা মিলে যায় তখন আমরা একটা নেগোসিয়েশন করি। তারা কত রাত থাকবে, কতদিন থাকবে, তাদের বাজেট কি, কোন এয়ারলাইন্সে যাবে, কি খাবে, কোথায় থাকবে, এই ধরনের বিষয়গুলো। দেন একটা প্রাইসিং এর বিষয় থাকে, সে কত টাকা পার হেড কস্টিং এ সে তাদেরকে ট্যুরে পাঠাবে। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কমন সিনারিও আর কি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। স্যার কিছু যদি অ্যাড করি, যেমন এমন একটা পজিশন এখানে যেটা আর কি স্লাইডে যেটা শো করতেছে, এমন একটা পজিশন হবে যেখানে বায়ারেরও দরকার সেলারকে, সেলারের দরকার বায়ারকে। যেমন আমার কাছে আমি হয়তো একটা কোচিং সেন্টার চালাচ্ছি এখন, এবং মনে করেন আমি অ্যাডমিশন কোচিং চালাচ্ছি বা অ্যাডমিশন কোচিং চালাচ্ছি। এখন বায়ার যে
আর কি আমার কাছে যে ক্লায়েন্টস আসবে তারা যদি আমাকে যদি অ্যাভয়েড করে, তো সেক্ষেত্রে তার দূরে কোথাও যে কোচিংটা নিতে হবে, যেটা তার জন্য আর কি অনেকটা হেলদি হবে না। আবার আমি যদি তো চাই যে আমার কাস্টমার বেশি হোক, আমার ক্লায়েন্টস আমাকে বেশি পে করুক। তো এরকম একটা পজিশন যেখানে আমারও একটা অপরচুনিটি থাকবে, আমার কিছু স্কোপ তৈরি করার বা ক্লায়েন্টস বাড়ানোর, আবার ক্লায়েন্টসও আমাকে চাইবে সো দ্যাট সে বেনিফিটেড হতে পারে। তো এরকম একটা মধ্যবর্তী পজিশনের পদটাই হচ্ছে যে নেগোসিয়েশন টেবিলের বেস্ট টাইম। রাইট রাইট, ভেরি গুড। আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, আমার মনে হয় এটা সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হবে। আমি টেলিকম সেক্টরে কাজ করি দীর্ঘদিন ধরে, তো আমি এখন বর্তমানে বাইরে আছি, ইন্টারন্যাশনাল মার্কেট দেখছি। সো আমি যেটা দেখি যে মোবাইল অপারেটর সার্ভিস যেটা, সেটা এটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে যে আমাদের কথা বলতে হবে এবং মোবাইল অপারেটর তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, তো তাদের সার্ভিস বিক্রি করতে হবে, সেটা ডেটা প্যাক হোক বা ভয়েস প্যাকেজ হোক। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আমরা দেখি যে এটা একটা পারফেক্ট ব্যালেন্স of a buyer needs to buy and sellers need to sell. Thank you. True. হ্যাঁ, সো আমি আরেকটা ফাইনাল, আমি আবার আমার সেই জমির এক্সাম্পলে চলে যাই। আমি যদি আমার বায়ার্স নিড টু বাই, তার মানে আমার যে বায়ার ছিল সে একটা জমি খুঁজতেছে, অন্যদিকে আমি একটা জমি বিক্রি করতে চাচ্ছি। এখন আমি তো হচ্ছে সেলার, আমার হাতে যদি 100 জন বায়ার থাকে আর আমার একমাত্র আমারই জমিটা থাকে, ইজ দেয়ার এনি রিজন যে আমি এটাকে 1 লক্ষ টাকার 1 কোটি টাকার জমি 50 লক্ষ টাকায় আমাকে সেল করতে হবে? সবাই চাচ্ছে একটা জমি আছে, সেই জমি আমার কিনবো, এবং এভরিওয়ান ইজ উইলিং টু পে হোয়াট এভার অ্যামাউন্ট আই ওয়ান্ট। আমি কি তখন আসলে আমি নেগোসিয়েশনে যাব? সার্টেনলি না, না, সার্টেনলি না। তখন আপনি যা চাবেন সেটাই পাবেন। আমি যা চাবো সেটাই আমাকে দিতে হবে। তার মানে কিন্তু তখন আমি একটা এক্সট্রিমে যদি চিন্তা করি, ইফ ইটস এ সেলার্স মার্কেট, পিওর সেলার্স মার্কেট, তাহলে আসলে কিন্তু এখানে নেগোসিয়েশন হবে না। আবার অন্যদিকে আপনি যদি উল্টা কেসে চলে যান, যে আপনি হচ্ছেন একমাত্র বায়ার, আপনার সামনে বেশ কয়েকটা জমির মানুষজন আপনাকে সেল করতে চাচ্ছে এবং বায়ারের সংখ্যা খুবই কম, বায়ার যা বলতেছে আসলে সেলারকে সেটা না মেনে সে, তাকে যদি সেল করতে হয় তাকে ওই আপনার এগ্রিড প্রাইসেই সেল করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। দেন ইট ইজ অলসো নট এ গুড গ্রাউন্ড ফর নেগোসিয়েশন। সো নেগোসিয়েশন তখনই হবে, একটা ভালো নেগোসিয়েশনের গ্রাউন্ড তখনই সেট হবে যখন দেয়ার ইজ এ সাফিসিয়েন্ট নাম্বার অফ বায়ার্স এন্ড দেয়ার আর সাফিসিয়েন্ট নাম্বার অফ সেলার্স, এবং যখন বায়ার সত্যি করে উনি চাচ্ছেন একটা পার্টিকুলার জমি, সে আমার জমিটা উনি কিনবেন, আর আমিও সত্যি করে চাচ্ছি যে ওনাকে আমি বিক্রি করতে চাই। এখন দুইজনের ভিতরে সেই সেম লেভেল অফ ইন্টারেস্ট আছে। কারোর ভিতরে যদি ইন্টারেস্টের ঘাটতি থাকে যে আমি বিক্রি করতে চাচ্ছি বাট উনি আসলে কিনতে চাচ্ছে না, তখন কিন্তু আসলে কি হবে, আমাকে সিগনিফিক্যান্ট ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্ট দিয়ে ওনার সেই ইন্টারেস্টটাকে গ্রো করাইতে হবে। আবার এমন যদি হয় যে উনি প্রচন্ডভাবে কিনতে চাচ্ছেন বাট আমি বিক্রি করতে চাচ্ছি না, তাহলে আসলে ওনাকে দাম বাড়াইতে হবে টু গ্রো মাই ইন্টারেস্ট। সো এখন সেই 50-50 যে আমি যদি একটা সেই ওয়েটের 50-50 বলি, যে বায়ারও 50% চাচ্ছে, সেলারও 50% চাচ্ছে, অনলি দেন তখনই হচ্ছে আমার একটা গুড গ্রাউন্ড ফর নেগোসিয়েশন হবে, যেখানের উপর ভিত্তি করে একটা স্ট্রং নেগোসিয়েশন ফেজের ভিতর দিয়ে আমরা যেতে পারি। আদার দেন দ্যাট এখানে আসলে খুব একটা ভালো নেগোসিয়েশন হবে না, এখানে মোর অফ ডিরেকশন হবে, যে আমি তোমারে দিব, তুমি দিবা কি দিবা না বলো, আমি তোমারে ভাই তোমার 100 টাকার জিনিস আমি 50 টাকা দিলাম, দিলে দাও, না দিলে আমি হাঁটা দিলাম, ভাই 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 নেন নেন নেন, সেটা আসলে গুড নেগোসিয়েশন হইল না। সো নেগোসিয়েশন তখনই হবে যখন আমার বায়ারের কেনার ইচ্ছা এবং সেলারের সেল করার ইচ্ছা দুইটাই সমান হবে। এখানে আমি একটা মুভির একটা ডায়ালগ আমি দিতে চাই, যেটা আসলে সত্যিকারের ঘটছিল কিনা সেটা আমি জানি না, সেটা নিয়ে যথেষ্ট ডিসপিউট আছে। বাট অ্যাপারেন্টলি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, যখন হিটলারের নাজি বাহিনী যখন ইংল্যান্ড ছাড়া ইউকে ছাড়া সারা ইউরোপ তারা দখল করে নিছে, তখন চার্চিলকে বলা হচ্ছিল যে তুমি হিটলারের সাথে তুমি নেগোসিয়েশনে বসে তুমি একটা টার্মস সেট করো যাতে করে সে আমার দেশ দখল না করে, কারণ চোখের সামনে দেখা যাচ্ছে যে হিটলার হচ্ছে অপ্রতিরোধ্য একটা গতি, সে 1940-41 সালের দিকে সে খেয়ে ফেলবে সবকিছু।
তখন চার্চিল এই কথাটা বলছিল। এখন এটা কি মুভির ডায়লগ নাকি সত্যিকারে সে বলছিল সেটা কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক আছে, বাট লেটস টেক দ্য ডায়লগ ফর দ্য ডায়লগ সেক আর কি। সে যখন তাকে বেশ কয়েকজন তাদের হাউস অফ লর্ডসে তাকে বারবার প্রেস করা হচ্ছিল যে ভাই আমরা কোনো যুদ্ধে নামতে চাই না, আমরা তুমি ইউ গেট ইনটু টার্মস উইথ হিটলার। তো সে এই কথাটা বলছিল যে ইউ ক্যানট রিজন উইথ এ টাইগার ওয়েন ইউর হেড ইজ ইন ইটস মাউথ। এই কথাটা দিয়ে আসলে সে কি বুঝাইছিল একটু কি বলতে পারবেন আমাকে? আর কিন্তু পেন্সিল দিয়ে দাগাদাগি করতেছে। হ্যাঁ সরি বুঝি নাই। পেন্সিল দিয়ে আবার দুই পাশে দাগাদাগি করতেছে, একটু দেখেন। হ্যাঁ সেটাই আমি বুঝতেছি না এই দাগাদাগিটা হচ্ছে কোত্থেকে। আচ্ছা ইশতাক, যে করছে এই কাজ তাকে কাইন্ডলি রিমুভ করে দেন তো। আই থিঙ্ক এটা ইচ্ছা করে করছে। না না, এটা মোস্ট Parts- অফলি ওই এটা নাড়াচাড়া না করতে ভাই, গিয়ে এটা নিজেই একজন করছে। ইচ্ছা করে করছে, আমরা খোঁজ নিলাম, এই পার্টিসিপেন্টদের মধ্যে তাহলে একজন আপনি করছে, কে এটা সেটা করেন। আমি বলছি না। আচ্ছা ঠিক আছে, ওনাকে এই স্ক্রিনের অ্যাক্সেসটা আপনি অফ করে দেন। আচ্ছা জি ভাই। এটা দিয়ে স্যার যেটা মিন করছে সেটা হচ্ছে যে সে তার মানে দুইটা জিনিস এখানে হইতে পারে। একটা হচ্ছে তার অসহায়ত্বের কথাটা সে এভাবে বুঝেছে, আমার মুখ যদি বাঘের মানে আমার মাথা যদি বাঘের মুখে থাকে তো আমি তো কথাই বলতে পারবো না আলটিমেটলি। এখানে একটা ওয়ে আমার কাছে ওপেন আছে, এখানে কোনো নেগোসিয়েশন হবে না, উই হ্যাভ টু ফাইট ব্যাক, এটা একটা জিনিস হইতে পারে। আর হইতে পারে যে আমার আসলে এখানে নেগোসিয়েশন করার কোনো স্কোপ নাই, কোনো গ্রাউন্ড নাই। হ্যাঁ, ও আমার থেকে অনেক সুপিরিয়র এখানে। সো এক্স্যাক্টলি, মানে হিটলার তখন যেটা চাচ্ছিল যে সে তার মতন একটা পাপেট গভর্নমেন্ট বসাই দিবে, সে যে কিনা তার আজ্ঞাবহ হয়ে চলবে। সো আপনার মাথা যখন আসলে বাঘের মুখের ভিতরে, বাঘ যা বলবে সেটা আপনাকে করতে হবে। আইদার ইউ ফাইট ব্যাক অর বাঘের মুখে আপনি মাথাটা দিয়ে আপনি বাঘের ইচ্ছা মতন চলবেন। সো দেয়ার ইজ নো নেগোসিয়েশন হিয়ার। তারা বারবার একটা কথা বলতেছিল, ইউ সিট ফর নেগোসিয়েশন, ইউ সিট ফর নেগোসিয়েশন, ইউ সিট ফর টক উইথ হিটলার। সে তখন এই কথা বলছিল যে তুমি বাঘের মুখে তোমার মাথা ঢুকাই নিয়ে তুমি বাঘের সাথে তুমি আসলে নেগোসিয়েশন হয় না, বাঘ তোমাকে যা বলবে সেটাই করতে হবে। সো তোমার হাতে দুইটা অপশন, আইদার ইউ ফাইট ব্যাক অর তুমি তার আজ্ঞাবহ হয়ে চলতে হবে, যেটা চলতে হয়ে আমি রাজি না। তখনই সে বেসিক্যালি কিন্তু একটা খুব নাম করা একটা 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 মানে টোটাল একটা ভাষণ দিছিল যে উই উইল ফাইট অন দ্য ফিল্ডস, উইল ফাইট ইন দ্য সি। সো এইটা দিয়ে বেসিক্যালি সে এই যে দা কি বলে দা দা ব্যাটল অফ ব্রিটেনে শুরু হয়েছিল তখন। সো ব্যাটল অফ ব্রিটেন যখন শুরু হয়েছে তখনই কিন্তু সে এই কথাটা বলছিল, এবং এটার আগের ঘটনা হচ্ছে এটা, সে ডিসাইড করছে যে আমি ওর সাথে নেগোসিয়েশনে যাব না, বিকজ আই এম নট ইন এ গুড পজিশন টু নেগোসিয়েট। সে এই ইকুয়েশনটা সে মিলাই দেখছে যে হিটলারের নিড টু নেগোসিয়েট আর আমার নিড টু নেগোসিয়েটের মধ্যে অনেক তফাৎ আছে, এবং সেইখান থেকেই বেসিক্যালি যুদ্ধটা শুরু হয়েছে। সো এইখানে যদি আমরা জিনিসটাকে দেখি যে আমরা একটা ম্যাট্রিক্সের মতন যদি আমরা বানানোর চেষ্টা করি, যে এক সাইডে আমি রাখলাম ইজ দ্য সাবস্টেন্সিভ আউটকাম ভেরি ইম্পর্টেন্ট, অন্যদিকে ইজ দ্য রিলেশনশিপ আউটকাম ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি এগেইন আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিসটাতে আমরা ফেরত যাই, রাখিস আমাদের অন্য খাই আচ্ছা উঠে নিলাম। এইখানে আমি একটু জাস্ট আমার আগের এক্সাম্পলটাই দিই, যে চার্চিল সাহেব যখন চিন্তা করতেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমি হিটলারের সাথে নেগোসিয়েশনে বসবো না, উনি কিন্তু পারফেক্টলি এইটার এই ম্যাট্রিক্সটার ভিতর দিয়ে কিন্তু উনি যাচ্ছিল। কেউ কি একটু বলতে পারবেন, বুঝাইতে পারবেন মানে এই ম্যাট্রিক্সটা কিভাবে উনার ডিসিশনকে ফিট করে? এখানে দুইটা প্রশ্ন আর কি ওনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমার যে আউটকামটা হবে নেগোসিয়েশনের মধ্যে, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট, নাকি আমার রিলেশনশিপ যেটা এটার পরবর্তীতে গিয়ে দাঁড়াবে সেটা বেশি ইম্পর্টেন্ট? ওই দুইটা জিনিসকে উনি মাথায় রেখে তারপরে ওনার কাছে আরো মানে এখানে দুইটা চারটা অপশন আছে যে আমি এটাকে কিভাবে রিজলভ করতে পারি। আমি কি ওকে ট্রাস্ট করতে পারি, আমি কি ওর অধীনে চলে যাব, নাকি আমি ওর সাথে কম্পিট করব, নাকি আমি অ্যাক্টিভলি অ্যাভয়েডিং নেগোশিয়েট মানে নেগোশিয়েট। সে এখানে ইউএসএ যেটা চাইছিল অ্যাক্টিভলি অ্যাভয়েড নেগোসিয়েশন, কিন্তু ইউকের কাছে অপশন ওইটা ছিল না, ইউকের কাছে ফাইনালি কম্পিট করতেই হইতো।
আর ইউএসএ কে ধরেন ইউকে অলমোস্ট টাইনা নিয়ে আসছে এই যুদ্ধের মধ্যে, কাইন্ড অফ এরকম একটা বিষয়। তো এক্স্যাক্টলি ওইখানে এক্স্যাক্টলি তার হাতে দিকটা বেসিক্যালি দুইটা অপশন, এক হচ্ছে তুমি জার্মানির বশ্যতা স্বীকার করে নাও অথবা তোমার স্বাধীনতা তুমি হারাও, জার্মানির অংশ হয়ে যাবে। তার মানে কি সাবস্টেন্সিভ আউটকাম ভেরি ইম্পর্টেন্ট, ইয়েস অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ম্যাটার অফ আওয়ার মানে হ্যাঁ মানে ইন্টিগ্রিটি, কি বলবো আমাদের আমাদের ইন্টেগ্রিটি, আমার সার্বভৌমত্ব। দেশের স্বাধীনতা। সো ইয়েস, প্রথমটার উত্তর হচ্ছে ইয়েস। দ্বিতীয়টাতে ইজ দ্য রিলেশনশিপ আউটকাম ভেরি ইম্পর্টেন্ট। জার্মানির সাথে যদি আমি ঝগড়া করি ওর সাথে আমার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। তো আমি রিলেশনশিপ আউটকামটা কি খুব ইম্পর্টেন্ট, ওর সাথে সম্পর্ক নষ্ট হইলে কি আমার মন খারাপ হবে? নো, কি হচ্ছে নো। তার মানে উনি ফার্মলি কম্পিট, সো দে ডিসাইডেড টু ফাইট। রাইট। So this is মানে this falls exactly in accordance with international scenario. আমরা যদি সেলসের বেলায় চিন্তা করি, अगेन সেলসের বেলায় কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা একটা সিনারিও যদি চিন্তা করি, আপনি একটা টেন্ডারে পার্টিসিপেট করতেছেন। এই টেন্ডারটা হচ্ছে সে 50 কোটি টাকার টেন্ডার, 100 কোটি টাকার টেন্ডার, বা যত টাকারই হোক আপনার জন্য খুবই সিগনিফিকেন্ট। So is the substantive outcome very important? Yes. এই টেন্ডারটা পাইলে আপনার জন্য আপনার বিজনেসের সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে। আপনার সাথে যে কম্পিট যারা করতেছে সেখানে হয়তো আপনার পরিচিত 2-4টা কোম্পানিও আছে। এখন কেউ একজন হয়তো বা বলছে ভাই তুমি টেন্ডারে পার্টিসিপেট করো না, টেন্ডারে পার্টিসিপেট করলে আসলে কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক আর ভালো থাকবে না। দেন আপনার কাছে এই প্রশ্নটা আসবে যে এই যে কোম্পানিটা আমাকে বললো যে তুমি টেন্ডারে পার্টিসিপেট করো না, করলে আমার সম্পর্কটা ভালো থাকবে না, এইটা কি ডু আই রিয়েলি কেয়ার? যদি কেয়ার করি তাহলে আমি কি করব, আমি তাকে ট্রাস্টিংলি কোলাবোরেট করতে বলবো যে না ঠিক আছে ভাই, আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আসো তাইলে আমরা দুইজন একসাথে মিলে আমরা করি। আর যদি বলি যে না, এখানে আমি সম্পর্ক নষ্ট হোক না হোক কিছু যায় আসে না, তুমি তুমি তোমার মতন কম্পিট করো, আমি আমার মতন কম্পিট করি, সেক্ষেত্রে আমরা ফার্মলি কম্পিট করবো, দুইজন কম্পিটিটর হিসেবে থাকবো। কিন্তু এইরকম সিচুয়েশন যদি হয় যে এখানে আসলে রিলেশনশিপ ফ্যাক্টরটাই আসলে ইম্পর্টেন্ট, এখানে আসলে বিজনেস আউটকাম ততটা ইম্পর্টেন্ট না, তাহলে আসলে সে যেটা বলবে আমি সেটাই করব। সে বললো যে না আসলে ভাই ও বলছে ওর সাথে আমার সম্পর্ক ভালো হবে না, আর এই যে কি যেটা এই প্রজেক্টটার ভ্যালু আসলে এত বেশি কিছু না, ঠিক আছে আমি তাইলে কি করব, আমি সাবস্টেন্টিভ আউটকাম আমার জন্য ইম্পর্টেন্ট না, রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, তাহলে আমি ওপেনলি সাবঅর্ডিনেট করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সে বলছে আমি পার্টিসিপেট না করতে, আমি পার্টিসিপেট করলাম না, যাও ভাইয়া তোমার জন্য আমি পার্টিসিপেট করি নাই, তুমি যাও, তুমি গিয়ে খাও। অ্যাভয়েড নেগোশিয়েটিং, হ্যাঁ। সো আমি কোনো ধরনের আমি তার কথা সুন্দর করে আমি সিন থেকে বের হয়ে চলে গেলাম। আর এমন যদি হয় যে আমার সাবস্টেন্টিভ আউটকামটাও ইম্পর্টেন্ট না, আমার ওর সাথে সম্পর্কটাও ইম্পর্টেন্ট না, আমি এখানে ওর সাথে আমার নেগোসিয়েশনে বসারই কোনো দরকার নাই। আমি যদি এখানে আমার সেই জমির কথা চিন্তা করি, যে আমার বায়ার না, তার সাথে তো আমার নেগোসিয়েশনে বসারই কোনো দরকার নেই। সো যার সাথে আমার সম্পর্কটা ইম্পর্টেন্ট, যার সাথে আউটকাম ইম্পর্টেন্ট, তার সাথেই আমি বেসিক্যালি হ্যাঁ আমি নেগোশিয়েট করবো, আদার দেন দ্যাট আমি নেগোসিয়েশনে যাবই না। সো এইটা হচ্ছে একটা নেগোসিয়েশনের একটা ডিসিশন ম্যাট্রিক্স। দ্বিতীয় যে ডিসিশন ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে আমি যে শুরু থেকেই বলে আসতেছি উইন উইন, উইন লুজ, লুজ উইন, লুজ লুজ। এইটার ব্যাপ্তিটা কতটুকু, এইটার ব্যাপ্তিটা হচ্ছে আমরা এগেইন এই ম্যাট্রিক্সটা যদি আমরা ফলো করি, এটা আমরা পেয়ে যাব যে দুইটা পার্সপেক্টিভে আমরা দেখব ডিগ্রি অফ অ্যাসার্টিভনেস আর একটা হচ্ছে ডিগ্রি অফ কোঅপারেশন। অ্যাসার্টিভনেস বলতে আসলে কি বুঝি আমরা, এটা কি আমাদের ধারণা আছে? কেউ একজন বলতে পারবেন অ্যাসার্টিভনেস বলতে আসলে কি বুঝি? পজিটিভনেস। পজিটিভনেস, ভেরি গুড। আর কোঅপারেশন বলতে কি বুঝি? সহযোগিতা। সহযোগিতা, ভেরি গুড। হ্যাঁ, সো অ্যাসার্টিভনেস হচ্ছে সোজা কথা আমার মানসিক যে চিন্তা ভাবনা, যে আমি কতটুক পজিটিভ থিঙ্কার, আমার মধ্যে হাই ডিগ্রি অফ অ্যাসার্টিভনেস মানে হচ্ছে আই এম এ ভেরি মাচ পজিটিভ থিঙ্কার। সো পজিটিভ যে থিঙ্কিং করে, পজিটিভ থিঙ্কিং করলে বেসিক্যালি
আমি সাধারণত আমি যখন কোন নেগোসিয়েশনে যাব, এন্ড আই এম এ পজিটিভ থিঙ্কার, আমি চিন্তা করব যে আমি আসলে শর্ট টার্ম কোনো চিন্তাতে যাব না, দুইজনকেই আমরা খুশি রাখি, এটার জন্য আমি যদি একটু ছাড়ও দিতে হয় আমি ছাড় দিয়ে দিব, অসুবিধা নাই, বাট দুইজনে হ্যাপি থাকি। সো যখন আমার ডিগ্রি অফ অ্যাসার্টিভনেস ইজ হাই, তার মানে আমি ভেরি পজিটিভ থিঙ্কার, এবং আমার ডিগ্রি অফ কোঅপারেশন ইজ অলসো হাই, যখন দুইজনের আমি তো কারো না কারোর সাথে আমি নেগোশিয়েট করতেছি, সো যখন দুইজনেরই পজিটিভনেস হাই থাকবে, দুইজনেরই সেন্স অফ কোঅপারেশন হাই থাকবে, তখন হয়ে যাবে এটা প্রবলেম সলভিং এন্ড কোলাবোরেশন। এইখানে উইন উইন আউটকাম আসে। এইখানে আসলে আমি কাউকে কারো কারো কাছ থেকে ছিনায় নিয়ে আমি উইন করলাম, সে আরেকজন লুজ হইলো, এই জিনিসটা সাধারণত হয় না যখন এই হাই অ্যাসার্টিভনেস হাই কোঅপারেশনের নেগোসিয়েশনটা হয়। মমিন ভাই, সরি, ওই আপনি যে একটা এক্সাম্পল দিয়েছিলেন, বিশেষ করে আপনার ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনস এর কথা, মানে কান্ট্রি টু কান্ট্রি আর বিজনেস নেগোসিয়েশন, দুইটা আসলে দুইটা জিনিস। তো বেশিরভাগ ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে উইন লুজ অনেক বেশি হয়। এমন যদি ভারত বাংলাদেশের যে কোনো ডিলের ক্ষেত্রে দেখেন লাস্ট 15 ইয়ার্স, দেখবো যে ইটস সো ডিফারেন্স, ডিফারেন্সিয়াল ডিফারেন্স। আমি এখানে আসলে ডিসকাস করতে চাচ্ছি না, এটা হলে পাওয়ার আমাকে দিবে, আমি সবকিছু দিয়ে দিচ্ছি, আলটিমেটলি উই আর লুজার। আর ইসরায়েল আর ইউএস এর ক্ষেত্রে আপনি যেটা বলছেন, মানে প্রেজেন্ট সিনারি, ওটা আসলে আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে চিন্তা করেন, ওদের একটা ভিশন আছে যে দে আর মানে এনি হাউ ইসরায়েল, মানে ধরেন আপনার পুরা ওই জায়গাটা সে মোটামুটি দখলই করবে, কোনো কম্প্রোমাইজে যাবে না, যেই আসুক সে মোটামুটি ট্যাকেল করবে। এখানে ইন্টারন্যাশনাল মানে শক্তি যারা আছে বা পাওয়ার যারা আছে বা ইভেন মিডল ইস্টের যারা কান্ট্রি আছে, ওদেরকেও সে পুরো সিস্টেমের মধ্যে ফেলে দিছে। এবং এমন ভাবে সে এখানে প্লে করছে যেখানে আসলে আমার যে স্টেক হোল্ডার আছে সেটা ওখানে কিন্তু সে মিনিমাইজ করতে পারছে না। ইভেন মুসলিম কান্ট্রিরাও, যারা মানে সৌদি সহ বাকি যারা আছে, ওরা যদি শুধু যুদ্ধ না, ওরা যদি আপনার নেগোসিয়েশনের প্রেক্ষাপটে যদি বলেন যে তাকে যদি স্যাংশন দিত যে আমি তার সাথে কোনো ট্রানজাকশন করবো না ইসরায়েলের সাথে, সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রি গুলো বলে, তার ইকোনমিক্যাল অবস্থা কিন্তু ডাউন হয়ে যায়। সেটা কিন্তু তারা উইদাউট ওয়ার, আই এম টকিং অ্যাবাউট উইদাউট ওয়ার, কিন্তু ওই ধরনের কিন্তু নেগোসিয়েশনে ইন্টারন্যাশনাল রিলেশন থেকে আসে না। এটা আসলে একচেটিয়া হচ্ছে। আমি মনে করি যে ইসরায়েল যে মানে ফিলিস্তিন যে স্টেজে আছে, ওদের দেশত্ববোধ স্বাধীনতার যে ইয়েটা আছে, ওটা লাস্ট স্টেজ পর্যন্ত ওটা ফলো থ্রো করে, বুঝছেন? ওই জায়গাটা আসলে মেন ইয়েটা। আর বিজনেস নেগোসিয়েশনের ক্ষেত্রে যেটা আপনি বিভিন্ন উদাহরণ দিচ্ছেন ইজ ডিফারেন্ট, যেখানে অনেক সময় সাপ্লাই ডিমান্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, সাপ্লাই ডিমান্ড। আপনি একটা এক্সাম্পল আমাকে বলছেন রাইটলি যে আপনার একটা জমি আছে, বায়ার অনেকে, তখন আপনি উইন করবেন একটা জমি নিয়ে যে হ্যাঁ এই জমিটা আমার, আমি এটা অনেক প্রাইস বিক্রি করতে পারি, তার ডিমান্ড আছে, এখন সে একজন নিবেই 5 কোটি টাকা, 1 কোটি টাকার জমি 5 কোটি টাকা দেবে। কিন্তু সাপ্লাই ডিমান্ড প্রোডাক্টের যখন ফ্লোটা আপনার অল্টারনেটিভ অপশন থাকবে আপনার কাছে, সেক্ষেত্রে আপনার মানে ইট শুড বি টাইম ফ্রেম। নেগোসিয়েশন আর টুলস একটু টাইমও রাখতে হবে, আপনাকে একটা সার্টেন পিরিয়ড রাখতে হবে। কমপ্লায়েন্স ইস্যুস আছে। এখন আমি অনেক ক্ষেত্রে নেগোসিয়েশন ক্ষেত্রে বেশি প্রাইস দিয়ে প্রোডাক্ট কিনি কেন? আমার একটা প্রাইসের দাম হলে 1000 টাকা, আমি 2500 টাকা দিয়ে কিনে গেল, আমি 700 টাকা দিয়ে প্রজেক্ট খাই, আমি তার কমপ্লায়েন্স, একটা অর্গানাইজেশনের কমপ্লায়েন্সটা আমি মেনটেন করতেছি, আমার সার্ভিসটা আমি ওখান থেকে নিচ্ছি, আমি অনেকগুলো টুলস নিচ্ছি তার কাছে, ইটস আ পার্ট অফ প্যাকেজ। সো এখানে অনেক ফ্যাক্টর রিলেটেড আসলে নেগোসিয়েশন। সার্টেনলি মানে জিনিসটা তো হচ্ছে এখানে আমরা আসলে খুবই শর্ট, বড় বড় ডিল করে একটা ডিসকাশন করতেছি, এখানে তো আসলে সার্টেনলি আমাকে অনেক কিছুই বাদ দিয়ে ডিসকাশন করতে হচ্ছে। বাট একটা জিনিস আসলে আপনার সাথে একটু আমি ডিসএগ্রি করতে চাই। আপনি যে কোনো ফরম্যাটে, সেটা বিজনেস হোক, সেটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হোক, সবকিছুকে কিন্তু আপনি এই দুইটা ফরম্যাটের যে কোনোটাতে আপনি ফেলতে পারবেন। Obviously there are factors. Geopolitics is never a business deal, right? হ্যাঁ, সো যে কোনো বিজনেস বলেন, পলিটিক্স বলেন, সবই কিন্তু এই ফরম্যাটের ভিতরে পড়বে। সো এখানটাতে আমি একটু দ্বিমত করবো, বাট অবভিয়াসলি উই এগ্রি টু ডিসএগ্রি, এবং আমরা সার্টেনলি আমাদেরও পয়েন্ট মানে ডিসকাস করতে থাকলে আসলে অনেক পয়েন্টই তখন উঠবে। বাট অবভিয়াসলি যেহেতু এটা আসলে খুব ছোট একটা সেশন, এই কারণে আমি খুবই টপ লাইন ধরে ধরেই আমি আসলে ডিসকাশন করতেছি। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আমার পজিটিভনেসের আমি হাই, বাট আমার ডিগ্রি অফ কোঅপারেশন ইজ লো। সেই ক্ষেত্রে কি হবে? এটা হবে ডমিনেটিং অর কম্পিটিং। সেই ক্ষেত্রে উইন লুজ হবে, একদল জিতবে আরেক দল হারবে। এবং একটা একই জিনিস যদি আমি
হ্যাঁ, আমি যদি ইনভার্ট করে দিই, অর্থাৎ অ্যাসার্টিভনেস ভেরি লো কিন্তু কোঅপারেশন ভেরি হাই, তখন হয়ে যাবে অ্যাকোমোডেটিং ও ইল্ডিং, লুজ উইন হয়ে যাবে। অর্থাৎ এক পক্ষ মুমির ভাই, জিতবে, সরি আরেক ফর পক্ষ ইন্টারাপ্টিং। হারবে। জি, ভাইয়া আর বলেন। কতক্ষণ লাগতে পারে আমাদের? আর ম্যাক্স কাইন্ডলি যদি একটু আমি বলতেন। 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ঠিক আছে। হুম, ওকে ওকে। সো যখনই ডমিনেটিং হয়ে যাবে, কোনো পক্ষ অতিরিক্ত ডমিনেটিং হয়ে যাবে, তখনই উইন লুজ হবে। আবার কোনো পক্ষ যখন অতিরিক্ত অ্যাকোমোডেটিং হয়ে যাবে, সে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রেতেই আমরা যেটা দেখি যে আমরা সেলসের পার্সপেক্টিভেই দেখি, বিভিন্ন সফটওয়্যার মার্কেটে বা বিভিন্ন প্রোডাক্টের মার্কেটে যখন সেলার অনেক বেশি হয়ে যান, তখন আসলে কাস্টমার কি করেন, কাস্টমার তখন অনেক বেশি বেশি ডিসকাউন্ট দাবি করেন। ওনার হাতে অনেকগুলা প্রপোজাল আছে এবং পার্টিকুলার কোনো হয়তো বা কোনো কোম্পানি তার কোনো পার্টিকুলার কোনো ইউএসপি নেই, তাকে তখন কিন্তু আসলে অ্যাকোমোডেট করতে হয়। সে কি করে, সে প্রাইস ডিসকাউন্ট দিতে থাকে, কাস্টমার বলে না এত অত দিছে, এ এত দিছে, সে প্রাইস ডিসকাউন্ট দিতে দিতে একটা সার্টেন স্টেজে চলে আসে যখন দেখে যে আসলে আর তার মানে সেল করার স্বার্থে সে সেল করতেছে, বাট দিন শেষে আসলে সে কোনো প্রফিট করতে পারতেছে না। তার মানে সে কি করলো, সে অ্যাকোমোডেট করে ফেললো, টোটাল যে কস্টের যে লস টস এভরিথিং এটা অ্যাকোমোডেট করে সে যে সেল করলো তাতেই সে খুশি। সেখানে লুজ উইন হলো। বা অন্যদিকে যেটা হইলো, কাস্টমার তখন ডমিনেট করলো, সে উইন উইন করলো, আর অন্যদিকে আপনার মানে আপনি বা যেই সেলার হোক সে কিন্তু আসলে লুজ করলো। সো এই দুইটা দুইটা হচ্ছে এক্সট্রিম। আর যখন ডিগ্রি অফ অ্যাসার্টিভনেসও লো থাকে, ডিগ্রি অফ কোঅপারেশনও লো থাকে, তখন এটা লুজ লুজ সিনারিও হয়। এইটার কি কোনো এক্সাম্পল কেউ দিতে পারবেন আমাকে? লুজ লুজ কখন হয়? আচ্ছা, আপনি আবার বলেন তো মবিন ভাই, আমি জিনিসটা বুঝতে পারি না, আবার কেমন বলবেন? কোনটা ভাই, একটু যদি বলতেন। ওই যে এখন যেটা বলছেন। মানে লুজ লুজ সিনারিও কখন হতে পারে? স্যার আমি একটু অ্যাড করব। জি প্লিজ। স্যার যেমন কাস্টমার যদি সার্ভিসের ক্ষেত্রে যদি বলি যে আমি তাকে কাস্টমার, আমি একটা কোচিং সেন্টারে রান করছি। এখন কাস্টমারের এনিহাউ প্রেসারের কারণে হোক আর যে কারণে হোক আমি খুব অল্প টাকায় তাকে কোচিং দিতে রাজি হলাম। রাইট। কিন্তু পরবর্তীতে আমার মনক্ষুণ্ণ হয়ে গেল যে না, আমি আসলে নেগোসিয়েশনে ঠকে গেছি, এত অল্প টাকায় ভালো কোচিং আসলে দেয়া যায় না। রাইট তখন আমি আমার জায়গা থেকে সার্ভিসটা কমাই দিলাম। তো রাইট রাইট। এক্ষেত্রে দুজনই লুজার হলো, এরকম একটা কন্ডিশন হতে পারে। ভেরি ট্রু, ভেরি ট্রু। এটা খুব বেশি দেখা যায় এই এই সিনারিওটা, লুজ লুজ সিনারিও, স্পেশালি সার্ভিসের বেলায়। সার্ভিস যেটা দেখা যাচ্ছে যে কম্পিটিশনের পরে বা কাস্টমারের কাছে বেশ কয়েকটা প্রপোজাল আসছে, সে খুব হার্ড নেগোসিয়েশন করলো, সে ডমিনেট করলো, ডমিনেট করে কোনো একটা সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ সে, আমি ধরে সফটওয়্যারের কথাই আমি বলি যেহেতু আমি নিজে সফটওয়্যারের ভিতরে আছি, এত কম দামে সেলার সেল করতে বাধ্য হইলো। সে তো, কাস্টমার তো পেয়ে খুশি, আরে আমি উইন করছি, বিশাল উইন হয়েছে আমার। তারপরে দেখা গেল যে সে আফটার সেল সার্ভিস আর দিতে পারতেছে না এই এই পার্টিকুলার কোম্পানিটা। কেন পারতেছে না? কারণ সে যে প্রাইস চার্জ করছে সেই প্রাইসটার ভিতরে আসলে আফটার সেল সার্ভিস দেওয়ার মতন কোনো ক্যাপাবিলিটি তার থাকে না। তখন কি হয়, তখন আবার সেই একই কাস্টমার সে আবার কমপ্লেন করে যে ভাই এ কি হইলো ভাই, বাংলাদেশি কোম্পানি তো আসলে কিনা কোনো লাভ নাই, এরা তো সার্ভিস দেয় না, এরা খালি টাকা খোঁজে, যে কোনো সময় আমি কোনো কিছু করলেই সে টাকা খোঁজে। অথচ সে প্রথমেই যে আসলে ডমিনেট করে সে যে একটা একটা সে ভাবছে সে উইন করছে, এইরকম একটা সিনারিও সে তৈরি করছিল, যেখান থেকে ইভেনচুয়ালি সে সস্তায় প্রোডাক্টটা পাইছে বাট আফটার সেল সার্ভিস পায় না। এবং ইভেনচুয়ালি সে যে সে যে প্রোডাক্টটা কিনলো, সে যে সার্ভিসটা কিনলো, সেই সার্ভিসের কিন্তু ইভেনচুয়ালি সে বেনিফিটটা ঘরে আর তুলতে পারলো না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুইজনেই লুজ করলো। একজন তার রেপুটেশন লুজ করলো, তার মনিটারি লস হইলো, আর দ্বিতীয় জন তার অবজেক্টিভ ফিল আপ করতে পারলো না, এবং সে যত টাকাই খরচ করলো তত টাকাই আসলে তার লস হইলো। সো এইটা হচ্ছে অ্যাক্টিভ, মানে এটা একদম লুজ লুজ সিনারিওর একটা খুব কমন এক্সাম্পল বাংলাদেশে আমি যেটা বলবো। সো এইখানে আসলে অনেক সার্ভিস প্রোভাইডার যারা আছেন, যারা সফটওয়্যার নিয়ে ডিল করেন বা যে কোনো প্রোডাক্ট নিয়ে ডিল করেন বাংলাদেশে,
আমি আসলে যদি ইটস এ সেপারেট ডিসকাশন, বাট আসলে কথায় কথায় এটা না বললেই না। এই যে আমরা যে কথায় কথায় প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিই, এটা কি আসলে এটার ইম্প্যাক্ট আমরা কি বুঝি? এবং আমিও যে কাস্টমার চাহিদা মাত্র আমি তাকে সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে দিলাম, এটার মানেই হচ্ছে যে আমার আসলে ভ্যালু ইকুয়েশনে ঠিক নাই। আমি যে ভ্যালু প্রপোজিশন কি দিচ্ছি, আমি কাস্টমারকে কি ভ্যালু অফার করতেছি সেইটা সম্পর্কে আমি জানি না। যেহেতু আমি ভ্যালু প্রপোজিশন ঠিক মতো জানি না, আমি কাস্টমার যখনই বলে যে তুমি তুমি প্রাইস কমাও, আমি তখন তাকে পার্টিকুলার ভ্যালু দিয়ে আমি তার সেই প্রাইস কমানোটার চাহিদাটাকে আমি মিট করতে পারি না। তো আপনারা একটু লিখে রাখেন, যদি সম্ভব হয় আপনারা ভ্যালু ইকুয়েশন নিয়ে আপনারা একটু পড়ালেখা করবেন। ভ্যালু ইকুয়েশন সম্পর্কে আপনাদের ধারণা যত বেশি ক্লিয়ার থাকবে, কাস্টমারের সাথে আপনাদের নেগোসিয়েশনে তত সুবিধা হবে। আপনারা প্রাইস ডিসকাউন্ট না দিয়েও আপনারা কিন্তু কাস্টমারের সেই যে পারসিভড ভ্যালু যেটা সে আমার কাছ থেকে কি পাচ্ছে সেটা কিন্তু আমি আরো বেটার কমিউনিকেট করতে পারবো। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ভ্যালু ইকুয়েশনটা জানাটা খুব জরুরি। ওকে, সো সেলস নেগোসিয়েশন আমরা অলরেডি আসলে ডিসকাস করে ফেলছি। এইখানটাতে আমরা যেটা জাস্ট আমি কুইকলি যাব, যে সেলস নেগোসিয়েশন বলতে আসলে আমরা একটা ফর্মাল ইভেন্ট সাধারণত হয়ে থাকে যেখানে পক্ষ বসে, স্পেশালি B2B সেলস এর ক্ষেত্রে মিটিং হয় ওভার দ্য টেলিফোন, মানে একটা প্রপোজাল সাবমিট হয়, সেই প্রপোজালের এগেইনস্টে ডিসকাশন হয়। সেটা ফিজিক্যাল মিটিং হতে পারে, অনলাইন মিটিং হতে পারে। শুধু প্রাইসের চাইতেও ওই যে আমরা ভ্যালু নিয়ে আমরা কাজ করি, ভ্যালু ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ, সেই জিনিসগুলা সেইটা আমরা যত বেশি ক্লিয়ার করে বলতে পারবো যে আমি আপনাকে এই ভ্যালুগুলা দিচ্ছি, এই জায়গায় আপনি 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 আমার কাছ থেকে ভ্যালু ফর মানি পাচ্ছেন, তত বেশি কিন্তু আমার সেলস নেগোসিয়েশনে আমি প্রাইস ডিসকাউন্ট না দিয়েও আমি কিন্তু নেগোসিয়েশনে আমি পার্টিসিপেট করতে পারি, এবং ক্যান ইনক্রিজ দ্য লেভেল অফ ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি ইউ হ্যাভ উইথ ইউর প্রসপেক্টস এন্ড কাস্টমার। সো আমরা যদি দেখি যে আমরা আগের সেই স্লাইডটাকে আমরা যদি একটু চিন্তা করি, যে আমরা যখন হাই অ্যাসার্টিভনেস নিয়ে আমরা ডিল করব, হাই কোঅপারেশন নিয়ে, যেখানে যে সবুজ ফ্যাক্টরটা যে প্রবলেম সলভিং এবং কোলাবোরেশন, এই জায়গাটাতে যখন আমরা কাজ করতে পারবো, তখনই কিন্তু আসলে আমাদের লেভেল অফ ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি বিল্ড করবে। আমরা এক পক্ষ আরেক পক্ষের সাথে আমরা সেই বিশ্বাসযোগ্যতা আসবে, আমরা এক পক্ষ আরেক পক্ষের সাথে কাজ করে আমরা মজা পাবো, সোজা কথা। সো এইখানটাতে আসতেছে হচ্ছে এইটা হচ্ছে বেসিক্যালি একটা সেলস এর ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে, যে সেলস যত সামনের দিকে আগাবে আমার নেগোসিয়েশনের যে কি বলবো নেগোসিয়েশনের যে স্পেস গুলা, সেই স্পেস গুলাও কিন্তু আস্তে আস্তে এগুলা চেঞ্জ হইতে থাকে। সে ফর এক্সাম্পল আমি একদম প্রথম দিকে আমি যখন পটেনশিয়াল বায়ার নিয়ে আমি কাজ করতেছি, প্রসপেক্ট নিয়ে কাজ করতেছি, আমার তখন কিন্তু নেগোসিয়েশন করার আগে আমার অনেকগুলা কাজ করতে হবে। আমি এই ইন্ডাস্ট্রিতে কত টাকায় আমার এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, আমার বেস্ট অল্টারনেটিভ টু নেগোসিয়েটেড এগ্রিমেন্ট বা বাটনা কি, সেইটা আমার কি হওয়া উচিত, সেগুলো নিয়ে আমি একটা ধারণা গ্যাদার করতেছি। যখন কাস্টমার আমি বুঝলাম যে ঠিক আছে কাস্টমার হচ্ছে আমার কোয়ালিফাইড কাস্টমার, তাকে আমি ভেরিফাই করলাম যে সে হচ্ছে আসলেই কোয়ালিফাইড কাস্টমার, আমি তখন আসলে নেগোসিয়েশনের আমি প্রসেসটা শুরু করলাম, তাকে আমি প্রপোজাল সাবমিট করলাম, আমি বোঝার চেষ্টা করতেছি যে সে আসলে কতটুক, তার নিডটা কতটুক, আমার এখানে কম্পিটিটর কতজন, এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করতেছি। ক্রিয়েট এন অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেম, যে আমি কি কাস্টমার বা আমি কাস্টমারকে যখন আমি প্রোডাক্ট ডেমোটা দেখাইলাম, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল, সে কি উচ্ছ্বসিত ছিল নাকি তার বডি ল্যাঙ্গুয়েজটা বলতেছে ওকে ঠিক আছে এরকম দেখছি, আর তার কথার মধ্যে কিরকম উচ্ছ্বাস ছিল, তার 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 যে ডিল গুলা যেটা হচ্ছে ডিল, মানে সে যে আমার সাথে কথা বলতেছে, সেই কথাগুলোর ভিতরে উৎসাহ কিরকম ছিল, এই জিনিসগুলো আমি মেজার করার চেষ্টা করতেছি। দেন হচ্ছে ইনভেস্টিগেট রিকোয়ারমেন্টস, এক্সপ্লোর ইন্টারেস্ট, এইখানটাতেই আমি বোঝার চেষ্টা করতেছি যে আমার প্রোডাক্ট আসলে তার কতটুকু পছন্দ হয়েছে। এই পছন্দ হয়, আমি যদি দেখা যায় যে সে আমার প্রোডাক্ট নিয়ে ওয়াও হয়ে গেছে, আমি কিন্তু তখন প্রাইস নেগোসিয়েশনটা আমি একটু ধরে রাখবো, আমি কিন্তু ছাড় দিব না বেশি, কারণ আমি বুঝে গেছি যে আমার প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে বা আমার মতন প্রোডাক্ট আর কেউ দিতে পারে নাই। এইটা যখন আমি বুঝে যাব, আমি ইনভেস্টিগেট করে আমি বুঝে যাব, তখন কিন্তু আমি তার ইন্টারেস্ট লেভেলটাও আমি তখন ধরতে পারবো। দেন হচ্ছে যখন আমি তাকে ফাইনাল প্রপোজাল দিলাম, আমি তাকে প্রপোজাল আমি হাইলাইট ফিচার্স এন্ড এভরিথিং বেনিফিট, সো এখন আমি ওই যে ভ্যালু ইকুয়েশনের ভিতরে আমি কাজ করতেছি, যে
আমি তাকে ডিফারেন্ট, সে বলতেছে ভাই প্রাইসটাকে আরেকটু দেখেন আপনারা কিছু করা যায় কিনা, আপনি তখন বলবেন যে ভাই আমি আপনাকে কিন্তু এই ফিচার গুলো আমি দিচ্ছি, এই ফিচার দেখেন, এটা কিন্তু আর কেউ দিচ্ছে না, বা এটা আমরা সবচেয়ে ভালো করতে পারি। সো এই ধরনের ডিসকাশন গুলা হচ্ছে, এবং ফাইনালি আমরা একটা মিউচুয়াল ডিসিশনে আমরা একটা আগাবো, যেখানে আমরা বলবো যে ঠিক আছে ভাই, মানে কাস্টমারও দেখবে যে আচ্ছা ঠিক আছে, ওনার প্রাইস না হয় বাকিদের চাইতে 20 টাকা বেশি, বাট আমি ওনার কাছ থেকে কিন্তু এই বেনিফিট গুলা পাচ্ছি। তো তখন যেটা হবে যে প্রাইস টার্মস এন্ড কন্ডিশনস ডিসকাশন হবে, এবং ফাইনালি আমরা একটা মিউচুয়াল ডিসিশনে আমরা রিচ করতে পারবো, যেটা হচ্ছে বেসিক্যালি দ্যাট ইজ এগ্রিমেন্ট টু ক্লোজ দ্য সেল, এবং ফাইনালি আমরা সেলটা ক্লোজ করলাম বাই সাইনিং দ্য এগ্রিমেন্ট। সো এইটা হচ্ছে টোটাল সেলস প্রসেস, এবং এটার সাথেই হচ্ছে আমার যেই নেগোসিয়েশনের যে প্রসেস। সো ডিফারেন্ট স্টেজে আমার কিন্তু ডিফারেন্ট টাইপ অফ নেগোসিয়েশন, ডিফারেন্ট স্কোপ অফ নেগোসিয়েশন থাকবে, এটা আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে। সো জিনিসটা এরকম না যে আমি শুধু খালি নেগোসিয়েশন ফেজে এসেই আমি যে নেগোসিয়েশন করতেছি, জিনিসটা কিন্তু এটা না। আমি খেলা কিন্তু অনেক আগে থেকেই শুরু করছি, এটার আউটকামটা আসছে কি নেগোসিয়েশন স্টেজে। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। সো দ্য 9 রিয়েল ওয়ার্ল্ড সেলস নেগোসিয়েশন স্কিলস। টক টু দ্য রাইট পিপল। আমরা অনেক সময় যেটা করি, আমরা ভুল মানুষের সাথে কথা বলি, আমরা কি ডিসিশন মেকার, কি ইনফ্লুয়েন্সার, এদেরকে বাদ দিয়ে আসলে ইরেলেভেন্ট মানুষের সাথে আমার প্রাইস নেগোসিয়েশন করার কোনো দরকার নাই। এস্টাবলিশ দ্য কাস্টমারস পেইন। আমার প্রোডাক্টটা কিভাবে কাস্টমার পেইন দূর করতেছে সেটা নিয়ে বারবার ফোকাস দিতে হবে, এবং সেটাই বারবার কাস্টমারকে রিমাইন্ড করতে হবে যে এটা আমার প্রোডাক্ট দিয়ে কিন্তু আসলে আপনার পেইনটা সলভ হচ্ছে। বিল্ড দ্য রিলেশনশিপ, কোয়ান্টিফাই দ্য ভ্যালু। এইখানেই আমি হচ্ছে ওই যে ভ্যালু ইকুয়েশনের কথা বলছি। সো ভ্যালু ইকুয়েশনটা, এটা আপনার ভ্যালু ইকুয়েশনের কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে। এটা আপনারা যদি ক্লিয়ার থাকেন, এটা আপনাদেরকে নেগোসিয়েশন স্কিলে সিগনিফিকেন্টলি আপনাদেরকে হেল্প করবে। নো ইওর বটম লাইন। বটম লাইনটা হচ্ছে সোজা কথা, আপনি আপনার আস্কিং প্রাইস কত, আপনার গুড প্রাইস কত, আপনার অ্যাকসেপ্টেড প্রাইস কত, আপনার ওয়াক অ্যাওয়ে প্রাইস কত। এই যে 4টা লেয়ার অফ প্রাইস, এটা আপনাকে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনি যখন মানে বুঝে যাবেন যে আপনি ওয়াক অ্যাওয়ে প্রাইসটাও পাচ্ছেন না, ইউ শুড বি উইলিং টু গেট আউট। আদারওয়াইজ কাস্টমার যদি বুঝে যায় যে ভাই এরে যা বলবো তাতেই রাজি, তখন কিন্তু আসলে কাস্টমার আর নেগোসিয়েশন আপনাকে ছাড় দিবে না। সে যখন বুঝে যাবে যে আপনি ডেসপারেট সেল করার জন্য, তখনই কিন্তু আসলে মানে তখন আর নেগোসিয়েশন থাকবে না। ওই যে সেলার্স নিড টু সেল আর বায়ার্স নিড টু বাই, তখন আর কিন্তু সেম থাকবে না। সেইটা আমাকে জানতে হবে। স্টে কাম এন্ড অ্যাক্ট লাইক এ পার্টনার, লিসেন টু হোয়াট দ্য প্রসপেক্ট রিয়েলি ওয়ান্টস। কাস্টমার হয়তো বা বলতেছে ভাই আমার ডিসকাউন্ট দাও, বাট সে আসলে তার পেইন পয়েন্টটা কোথায়, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। দেন হচ্ছে লুক ফর অল্টারনেটিভস। এটা কি প্রাইস কমানোটাই কি একমাত্র সমাধান, না অন্য কোনোভাবে কি আমরা অ্যাকোমোডেট করতে পারি কিনা। এবং ফাইনালি হচ্ছে বি প্রিপেয়ার টু ওয়াক অ্যাওয়ে। আপনি যদি কোনো মিটিংয়ে আপনি ওয়াক অ্যাওয়ের জন্য প্রিপেয়ার থেকে আপনি মিটিংয়ে না ঢোকেন, তাইলে কাস্টমার আসলে যে প্রাইস বলবে দিন শেষে আপনাকে ওইটাই দিতে হবে। এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ আপনি যখন প্রিপেয়ার টু ওয়াক অ্যাওয়ে থাকবেন, সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে, একটা কনফিডেন্স থাকবে। বাট আপনি জানেন যে আপনি যাই হোক না কেন আপনি সেল করে আসতে হবে, আপনি তখন কিন্তু আর আপনার ওই বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পেয়ে যাবে যে আপনি ভিতরে আপনি উইক। সো দিজ আর দ্য 9 রিয়েল ওয়ার্ল্ড সেলস নেগোসিয়েশন টেকনিক। সো এখানে জিনিসটা টেকনিক না, দিজ আর স্কিলস। সো এই জিনিসগুলো যখন হবে, আশা করি আপনারা খুব বেসিক লেভেলে হলেও আপনি নেগোসিয়েশনের সার্টেন কিছু পজিটিভ আউটকাম আপনি নিয়ে আসতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। সো দ্যাটস অল ফ্রম মি। জি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড প্রেজেন্টেশনস, লার্ন লট ফ্রম ইউ। বাট আমি একটু আপনার সাথে অ্যাড করছি। আপনি একটা কথা বলেছিলেন যে মানে নেগোসিয়েশনের ক্ষেত্রে ভ্যালু এডিশন দেওয়া, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইসিং যে কম্পিটিটিভনেস আছে, হ্যাঁ, আমার কম্পিটিটর তাকে সেম প্রোডাক্ট সেম সার্ভিস দিয়ে কিন্তু আমাকে সে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ছিলাম। হ্যাঁ, আমি ধরেন টিভি, আমি সেম প্রাইসে আমাকে 1 বছরের সার্ভিস দিয়ে 1 বছরের সার্ভিস দিচ্ছে, এই ফ্যাসিলিটি 4টা ফ্যাসিলিটি দিচ্ছে, টুলস দিচ্ছে। তারপরেও দেখা গেল যে প্রাইসের একটা চ্যালেঞ্জ আসে। যদি ব্লু ওশান স্ট্র্যাটেজি, এখন তো আমার হচ্ছে রেড ওশান স্ট্র্যাটেজি, ফায়ার ফাইটিং। হ্যাঁ,
ব্লু স্ট্র্যাটেজি আপনি যেটা বলছেন, যেটা হচ্ছে ভ্যালু এডিশন যদি আমি দিতে পারি, আছে অনেক কাস্টমার নেয়, এটা গ্লোবালি লোকালি অনেক কাস্টমার নেয়, বাট চ্যালেঞ্জের পার্টটা আমাদের, আমি মানে সেলসের যেটা আমি ফেস করেছি, চ্যালেঞ্জ যেটা হচ্ছে বাংলাদেশে আসলে মানে যারা মানে সেলার মানে 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 প্রোডাক্ট বিক্রি করে, তারা যদি সোর্সিং এ যদি ভালো প্রাইস না নিয়ে আসতে পারে, তার ইম্পোর্ট প্রাইস যদি ভালো না আসতে পারে, আপনার সেম চ্যানেল থেকে যদি আরেকটা কোম্পানি না আসতে পারে, প্রাইসের কিন্তু আসলে মানে আপনার চ্যালেঞ্জ করা যায় না, ম্যানেজ করা যায় না। এটা আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করলাম। কারণ আমি কিনতে যদি আমি ভালো রেটে না কিনতে, আমি কাস্টমার ইন্ডে কিন্তু ভালো রেটে সাপ্লাই দিতে পারবো না বা প্রোডাক্ট দিতে পারবো না। তো অনেকে দেখা গেছে একই প্রাইস মানে কম দামে নিয়ে এসে সে খুব মানে প্রাইসিং ভালো একটা ফ্যাসিলিটি। আর বাংলাদেশে হচ্ছে প্রাইস ড্রিভেন মার্কেট, যে যাই বলুক, ধরেন আপনি দিনের শেষে মানুষ দেখা গেল যে প্রাইস নিয়ে দিনের শেষে কিন্তু ফাইট করে, আপনি যত ভ্যালু এডিশন দেবেন ও কিন্তু ওই যে প্রাইসের জায়গাতে স্টেক থাকে। জাস্ট এতটুকু আমার পার্ট থেকে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ তাসলিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ট্রু। মানে বাংলাদেশ একটা হাইলি প্রাইস সেনসিটিভ মার্কেট। সো আমি যতই ভ্যালু দেই না কেন, আমাকে লোয়েস্ট যে বিডার থাকবে বা আমার যে ক্লোজেস্ট যে বিডার, তার থেকে আসলে একটা রিজনেবল ডিসটেন্স পর্যন্ত দ্যাট ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি ওয়ার্কস। এখন না, এটা আবার যদি ডাবল হয়ে যায় তখন কাস্টমার কিন্তু আছে আসলে গোবিন্দ ভাই, কিছু কিছু কাস্টমার আছে আপনার হাই ভ্যালু দিয়েও না, এটাও কিছু কাস্টমার আছে যারা আসলে প্রতিটা কোম্পানিকে গুরুত্ব দেয় ও সার্ভিস এনশিওর করে, উনি কি আপনাকে ভ্যালু প্রাইস দিয়ে নেয়, ভালো প্রাইস দিয়ে নেয়, উনি নেগোসিয়েশন ওই ডিসকাউন্টের জন্য করেন। তার চার্জে ট্রাস্ট, কোয়ালিটি প্রোডাক্ট, তার যে সেলস ক্যাম্প থাকে সেজন্য কোয়ালিটিফুল থাকে, অন টাইমের জন্য সার্ভিস দেয়, সার্ভিসটা সে দেখে, তার জন্য সে ভ্যালু এর জন্য টাকাও দেয়, যে ঠিক আছে আমি আমার যে ব্যাকআপ আমার মানে ফরওয়ার্ড যে সার্ভিস আছে আমি সেটা ঠিক রাখতে গেলে ব্যাকওয়ার্ড আমার এই সার্ভিসটা এনশিওর করতে হবে। সো ওইটার জন্য সে ইভেন টাকাও দেয়। এখন অনেক ক্ষেত্রে আবার অনেকে কম্পিটিটিভ প্রাইস নিয়ে ফাইট করে, বাট মূলত এই ধরনের কাস্টমার আছে তার পরিমাণটা কম। এগ্রি এটা হচ্ছে একটু সফিস্টিকেটেড এবং ওয়েল এস্টাবলিশড কাস্টমার। জি 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 ওকে ভাইরা, সো দ্যাটস মোর অর লেস এভরিথিং ফ্রম মি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু লেট মি নো। আপনারা আমরা আসলে একটু বেশ কি থেকে আমরা বের হয়ে গেছি, আমরা 4টার সময় শেষ করার কথা ছিল। জি বলেন। আপনার হাতে তো সময় খুব কম, 3টা ট্রিক্স একটু যদি বলতেন আর কি, আপনার এন্ড থেকে, আপনার যেই এক্সপিরিয়েন্স থেকে 3টা ট্রিক্স জাস্ট বলে যান আর কি নেগোসিয়েশনের ক্ষেত্রে। মানে ট্রিক্স হচ্ছে, আমি সবচাইতে বেশি যেটা দেখছি এই যে বি প্রিপেয়ার টু ওয়াক অ্যাওয়ে, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নেগোসিয়েশনে ঢুকি এটা আমাদের মাথায় থাকে না। আমরা যখন নেগোসিয়েশনে ঢুকি আমাদের মাথায় থাকে যে করে হোক প্রাইস এইটা নিয়ে বের হইতে হবে। সো তখনই দেখা যায় যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা উইক হয়ে যায়, আমরা তাকে ফাইট ব্যাক করতে পারি না, আমার কথার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না। এই 9 নাম্বারটা আপনি যদি বলেন এই জায়গাটার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এটা হচ্ছে 9 নাম্বারটা। যে আপনি রেগুলার যেই অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকেন সেগুলোর থেকে যদি সামারাইজ করে 3টে ট্রিক্স বলা যায় আর কি, যেটা আমরা ডে টু ডে লাইফে বা বিজনেস লাইফে ইমপ্লিমেন্ট করে সফল হতে পারি। ওইটা তো আসলে একটু এক্সপিরিয়েন্স শেয়ারিং হয়ে যাবে, ওইটা একটু চ্যালেঞ্জিং, বাট আমি এই প্রেজেন্টেশনের ভিতরেই কিন্তু ওইটা নিয়ে আসছি। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা বাংলাদেশি কোম্পানির ভিতরে খুব বেশি অভাব, সেটা হচ্ছে এই যে কোয়ান্টিফাই দ্য ভ্যালু। আমার যে ভ্যালু ইকুয়েশন, যেটা ভ্যালু ইকুয়েশন সম্বন্ধে আমাদের মানে 100টার মধ্যে 95টা কোম্পানিরই কোনো আইডিয়া নেই যে সে অ্যাকচুয়ালি কি ভ্যালু দিচ্ছে এবং কেন কাস্টমার তাকে টাকা দিচ্ছে, এবং কাস্টমার ডিসকাউন্ট যখন চাচ্ছে, যেহেতু তার ভ্যালু ইকুয়েশন সম্বন্ধে ধারণা ক্লিয়ার নাই, সে তখন প্রাইস ছাড় দিতে সে বাধ্য হয়। তো এই ব্যাপারে যেটা যদি ধারণা থাকে, এটা নিয়ে আমি বলবো যে এই জায়গাটাতে একটু ফোকাস করেন, যে মানে আপনি যদি মার্কেটের লোয়েস্ট প্লেয়ার হন, লোয়েস্ট প্রাইস প্লেয়ার, তাইলে আপনার খেলা একরকমের, বাট আপনি যদি দেখা যায় যে ইউ আর এমং দ্য হাইয়েস্ট প্রাইস প্লেয়ার্স, তাহলে আপনাকে এই যে ভ্যালু ইকুয়েশন নিয়ে আপনাকে আসলে আপনার ফাইট করতে হবে। আপনার ধারণাটা, আপনার নিজের কাছে আপনার ধারণা, আপনার সেলস টিমের কাছে আপনার ধারণাটা খুব ক্লিয়ার থাকতে হবে। ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে তো মাঝে মধ্যে এই বিষয়গুলোকে কনসিডার করতে হয় আর কি। সার্টেনলি মানে এটা তো আসলে আপনি যখন একটা রিয়ালিটির উপর ভিত্তি করে অনেক কিছু ডিসিশন নিতে হবে, আপনার কতটা কম্পিটিটর আসছে, আপনি যখন একটা নেগোসিয়েশনে গেছেন সেখানে যখন স্ট্রং কম্পিটিটরও আছে, আবার অপেক্ষাকৃত মানে
ছোট কোম্পানিও আছে, তো ছোট কোম্পানির ক্ষেত্রে অনেক সময় স্যাক্রিফাইস করে আসতে হয় আর কি। সার্টেনলি ওয়াকওয়ে এটা করার এটা মতো নিয়ে আমিও আসলে সিচুয়েশন অনেক থাকে না আর কি। অনেক ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছি। আমি যে দেখা যায় যেখানে আমার কোম্পানি সে মানে 100 টাকা প্রাইস করছে, সেইখানে আমার কম্পিটিটর এসে ধরেন ওইটা সে 35-40 টাকা প্রাইস করে চলে গেছে। তো কাস্টমার তো তখন কনফিউজড হয়ে যায় যে যে 40 টাকা দিল সে কি সিরিয়াস, নাকি যে 100 টাকা দিল ও আমার সাথে ফাজলামি করতেছে। সে কি আমাকে এতই বোকা বোকা ভাবে যে বাকি সবাই এক প্রাইস দিল আর ও আমাকে 100 টাকা দিয়ে সে 100 টাকা এসে নিয়ে যাবে। তো এটা কিন্তু একটা রিস্ক আমরা ফেস করি। অনেক সময় এমনও হয় যে ভালো কোম্পানি আমরা আসলেই সিরিয়াস বেসিসে তাকে কাস্টমার করতে চাই, কিন্তু দেখা যায় যে প্রপোজাল প্লেস করার পরে আর কোনো কথাই বলে না। তখন আমরা যেটা বুঝি যে আসলে তার কাছে এত বেশি এমন কিছু প্রপোজাল আসছে যে প্রপোজাল গুলো আসলে আমাদের চাইতে অনেক কম দামে দিছে। তো কাস্টমার তখন মনে করছে যে এই এই কোম্পানিটা মনে হয় আমাকে মানে সে রিপ অফ করতে চাচ্ছে, সে আমার সাথে ওভার স্মার্ট প্লে করতেছে। তো এটাও কিন্তু আরেকটা রিস্ক। যখন আপনি কি বলবো, মানে আপনি যখন হাই প্রাইসড প্লেয়ার ইন দ্য মার্কেট, এগুলা আসলে রিস্ক। সো আপনি যখন হাই প্রাইস প্লেয়ার ইন দ্য মার্কেট, আপনাকে কিন্তু এই 4 নাম্বারটা নিয়ে আপনাকে খুব ইম্পর্টেন্ট, এইটা আপনাকে এটার ধারণা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। এবং আপনি যখন প্রপোজাল দিবেন, আপনি যখন প্রোডাক্ট ডেমো দেখাবেন, তখনই আপনাকে এই জিনিসগুলা ক্লিয়ার করতে হবে যে ভ্যালু ইকুয়েশনটা, যে আপনি কেন আপনি হাই প্রাইসড সেটা আপনাকে কিন্তু তখনই এস্টাবলিশ করে দিয়ে আসতে হবে। আপনি প্রপোজাল দেওয়ার পরে হয়তোবা সেই সুযোগ আর নাও হইতে পারে। আচ্ছা স্যার, নেগোসিয়েশনের ক্ষেত্রে বা সেলস এর ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি, বিশেষ করে সার্ভিস সেলস এর ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি এটা কাস্টমারের সাইকোলজিতে কতটা কি ইম্প্যাক্ট ফেলে? সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলবে। এটা হচ্ছে আপনার সেই যে ভ্যালু ইকুয়েশনের ভিতরে পড়বে, যে আমি বাকিদের চাইতে 20 টাকা বেশি রাখলাম, বাট আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি প্রোডাক্ট স্যাটিসফাইড না হন আমি ফুল মানি রিফান্ড দিয়ে দিব। সো দ্যাট শোজ ইওর কনফিডেন্স। So that adds significant value to the value equation. ওকে, আর কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, আমি তাহলে চ্যাটে আমি কিছু দেখি, চ্যাটে কেউ কেউ প্রশ্ন করছে না হয়তোবা, আমি একটু জাস্ট একটু চেক করে দেখি। ট্রেনিং, ওকে, ইট উইল বি বেটার। আচ্ছা, ইয়েস, স্লাইড দেওয়া হবে আপনাদেরকে। আরেকটা জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়, মানে লিড ম্যানেজমেন্ট এবং আপনার কোয়ালিটি লিড। হ্যাঁ, এখন আপনার যে প্রোডাক্টের জন্য আপনার ফোরকাস্ট আছে যে আমি এতগুলো প্রোডাক্ট বিক্রি করব, সেক্ষেত্রে যদি আপনার লিড ম্যানেজমেন্ট যদি মানে খুব ভালো পরিমাণ লিড ম্যানেজমেন্ট থাকে, তাহলে আপনি প্লে করতে পারবেন কোয়ালিটি। আর যদি লিড যদি আপনি উইক থাকে, আপনি দেখা গেল যে একটা ক্ষেত্রে আপনি মানে হাতে গোনা 5টা আসে, আপনি ফোরকাস্ট করতে আমাকে 100 লিস্ট হবে, এর মধ্যে আমার 10% আমার ফাইনাল লিড হবে, এর মধ্যে আমার 1% বিক্রি হবে। ওইভাবে লিড জেনারেশন বিকার করতে হবে। লিড জেনারেশন যদি আপনার কম থাকে, তাহলে আপনি ওখানে চ্যালেঞ্জ ফেস করবেন। আর আপনার আসলে কোর এরিয়াটা হলো আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করছেন, সেটা আসলে কিছু আপনাকে ম্যাচ ম্যাচিং করতে হবে। আপনি মার্কেটে যে ধরনের কাস্টমার বেজ আছে যারা আপনার সাথে ম্যাচ করবে, হাই ভ্যালু কাস্টমার অনেক আছে যারা ভালো প্রোভাইডার খুঁজছে, সার্ভিস প্রোভাইডার করে। মমিন ভাই যে সার্ভিস বিক্রি করে বা যে ধরনের টেকনোলজি সাপোর্ট বিক্রি করে, সেলস ফুনেল বা যেগুলো, এই ধরনের কিছু কিছু কাস্টমার কিছু কিছু মানে কোম্পানি আছে দে লুকিং ফর, তারা পাচ্ছে না যে কোথায়। এই ইনফরমেশনটা যদি প্রপার জায়গায় আপনি হিট করতে পারেন, প্রপার ব্র্যান্ডিং, প্রপার পজিশনিং, প্রপার মার্কেটিং, প্রপার সেলস ফোর্স, মানে এভরিথিং ইজ অন টাইম, তাহলে ইউ ক্যান গেট দ্য ফুল মানে শেপ। ট্রু। সো ওকে, থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আপনি যে বললেন যে এখানে 4টা প্রাইস, যেটা আমরা শুরু করি আসলে রেগুলার প্রাইসিং দিয়ে এবং শেষ করি হলো ওয়াকঅ্যাওয়ে প্রাইস যেটা, তো আরো 2টা যে মাঝখানে প্রাইস আছে সেটা একটু আবার কি বলবেন? ওয়াকঅ্যাওয়ে প্রাইস একটা হচ্ছে রেগুলার প্রাইস দিয়ে শুরু করি আমরা, একটা হচ্ছে আস্কিং প্রাইস, আচ্ছা, একটা হচ্ছে গুড প্রাইস, একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল প্রাইস, আর ফাইনাল হচ্ছে ওয়াকঅ্যাওয়ে প্রাইস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এই ওয়াকঅ্যাওয়ে প্রাইস আর আস্কিং প্রাইস, এই দুটার ডিফারেন্স কেমন হওয়া উচিত? সে ফর এক্সাম্পল
এটা আসলে ইন্ডাস্ট্রি ভেদে, আপনি কাস্টমারের ডিমান্ড কিরকম, আপনি ইন্ডাস্ট্রিতে আপনার অবস্থান কিরকম, অনেক কিছু আসলে ডিপেন্ড করে এটার উপর। মানে এটা আসলে কোনো ওইরকম রুল অফ থাম বলে কিছু নেই। আমি সাধারণত বা আমি বলবো না, আমি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা চিন্তা করি, সাধারণত ইট ইজ অ্যারাউন্ড লাইক 50%। এটা যদি আপনি স্পেশালি আপনি কি করেন যে আউটসোর্সিং এর বিজনেসে আছেন, কোন একটা ফরেন ক্লায়েন্ট, তাকে আপনি প্রাইসটা দিচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনি যেটা ওয়াকওয়ে প্রাইস 20 টাকা, আপনি হয়তো বা আস্কিং প্রাইস আপনি 30 টাকা রাখতে পারেন। সেরকম আর কি, যাতে করে আপনার হাতে 10 টাকার একটা কুশন যেন থাকে। সফটওয়্যার যেই ইন্ডাস্ট্রিটা, এটা তো আসলে একটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, তো এখানে তো প্রোডাক্ট বেস কোনো ইন্ডাস্ট্রি না আর কি। মানে পুরো ওয়ার্ল্ডে হলো প্রোডাক্ট বেস, প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আর কি। আর সফটওয়্যার সেক্টরটা বা এই আইটি টেক সেক্টরটা ডিফারেন্ট আর কি। মানে এখানে যেহেতু কোনো প্রোডাক্ট ওইভাবে পারচেস করতে হয় না, দৃশ্যমান প্রোডাক্ট, জাস্ট এমপ্লয়ি স্যালারিটা এবং অফিসের যে কস্টিং গুলো, এইগুলোকেই কনসিডার করতে হয়। যারা প্রোডাক্ট প্রডিউস করে বা ইম্পোর্ট করে, তাদের ক্ষেত্রে আসলে অনেকগুলো ম্যাটার কাজ করে। সার্টেনলি। হ্যাঁ, এগেইন মানে ডিপেন্ড করতেছে আসলে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্টে মার্কেটে কম্পিটিটর কতজন, সেখানে প্রাইস ওয়ারটা কিরকম চলতেছে, অনেক কিছুর উপরে আসলে ডিপেন্ড করতেছে। এখন বিভিন্ন ক্ষেত্রে ইভেন দেখছি যেখানে ধরেন খুব হাই কম্পিটিশন, সবাই কাটথ্রোট প্রাইসিং, সেখানে আসলে 5% অ্যাডিশনাল আপনি যদি চার্জ করতে যান আস্কিং প্রাইস, আপনার সাথে আর কথাই বলবে নাকি। সো এটা তো এগেইন যেটা বললাম যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি এটা ভ্যারি করে। এটা সফটওয়্যারে এইটার ভ্যারিয়েবিলিটিটা অনেক বড়, দ্যাট ইউ রাইটলি মেনশন। কিন্তু আবার ধরেন প্রোডাক্টটা যত কমোডিটাইজড হয়ে যাবে, ততই আসলে ভ্যারিয়েবিলিটিটা তত কমতে থাকবে। এটাই। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আস্কিং প্রাইস, গুড প্রাইস, এক্সিকিউটিভ প্রাইস, ওয়ার্কেবল প্রাইস, এই স্লাইডটা সম্ভবত আমি মিস করেছি, আমি একটু বাইরে ছিলাম, একটু আরেকবার একটু বলবেন কি স্যার? মানে আস্কিং প্রাইস হচ্ছে আপনি যেটা কাস্টমারকে চাইছেন, ফার্স্ট প্রাইস, সেখান থেকে কাস্টমার বললো যে না ভাই, প্রাইস আপনার অনেক বেশি। আপনি কাস্টমারকে বললেন যে ভাই আসলে এইটা এরকম, আমি তো আসলে এইটার জন্য চাইছি। ঠিক আছে, তারপরে আপনি যখন চাচ্ছেন, আমি আপনার জন্য সে 10% আমি ডিসকাউন্ট দিলাম। তো সে তারপরেও আরো নেগোশিয়েট করতেছে, নেগোশিয়েট করে আপনার কাছে বেসিক্যালি 4টা লেয়ারে প্রাইসিং আছে। প্রাইসিংটা এরকম না যে আপনি একটা লেয়ার বাদ দিলেই আপনার কাছে চলে আসবে। সাধারণত কি দেখা যায়, স্পেশালি এগেইন আমি যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করি, সফটওয়্যার এক্সপিরিয়েন্সই আমার কাছে বেশি আসে, যে আমরা যখন প্রপোজাল দেই, প্রপোজালটা গিয়ে পড়ে সাধারণত মিড ম্যানেজমেন্টের হাতে। সো মিড ম্যানেজমেন্ট তাদেরকে যেটা বলা হয়, যে টপ ম্যানেজমেন্ট বলে যে আপনারা প্রপোজাল গুলা ঘাটেন, কিছু টেকনিক্যাল ফিজিবিলিটি, টেকনিক্যাল অ্যানালিসিস করেন, করে আমাদেরকে টপ 5 প্রপোজাল বা টপ 3 প্রপোজাল আমাদেরকে ফরওয়ার্ড করেন। সো প্রথমে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট হয়, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট হওয়ার পরে সে ধরেন টেকনিক্যাল অ্যাসেসমেন্টে আপনারটা পাস করলো, টপ 5 এর ভিতরে আসলো বা টপ 10 এর ভিতরে আসলো। দেন হচ্ছে মিড ম্যানেজমেন্ট আপনার সাথে প্রাইস নেগোসিয়েশন করবে, বলবে ভাই যা দিছেন তো ভালো বুঝলাম, এখন কিন্তু কিছু কমান, আপনাকে আমরা প্লেস করবো, বাট যে প্রাইস দিচ্ছেন সেটাতে আসলে প্লেস করা যাচ্ছে না। আপনি তখন 10% ডিসকাউন্ট দিয়ে দিলেন, আপনি আস্কিং প্রাইস থেকে আপনি গুড প্রাইসে দিলেন। সেইটা আবার গেল ধরেন ডিএমডির কাছে, ডিএমডি বা জিএম লেভেল, ওইখানের একটা গ্রুপের কাছে গেল। তারা বললো যে ভাই আসেন একটু বসি। বসে তারা বললো যে ঠিক আছে, এখন আপনি আমাদেরকে কিছু কমান। হ্যাঁ, আমরাই কিন্তু ফাইনাল করে দিব। আপনাকে বললো এই কথা, আপনি ঠিক আছে, আপনি গুড প্রাইস থেকে আপনি অ্যাকসেপ্টেবল প্রাইসে গেলেন। দেন আনএক্সপেক্টেডলি হঠাৎ করে বললো যে এমডি স্যার আপনার সাথে বসবেন। প্রায় সময় ঘটে, মানে ওয়েন দ্য নেগোসিয়েশন ইজ ওভার, তখন এমডি স্যার বসবেন আপনার সাথে। সো এমডি স্যার বসে বললেন যে ভাই, এমডি টু এমডি কথা হচ্ছে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি, আপনি আমাকে কিছু অনার করেন।
হ্যাঁ, এই তখন কি হবে, এই- আপনি তখন কিন্তু আপনি যদি তখনই ওয়াকওয়ে প্রাইস দিয়ে দেন, তখন কিন্তু আপনি লসে পড়ে যাবেন। সো আপনার হাতে আরেকটা প্রাইস লেয়ার থাকতে হবে, যেটা হচ্ছে ওয়াকওয়ে প্রাইস আপনার হাতে, যে আপনি ঠিক আছে ওয়াকওয়ে প্রাইস দেওয়ার পরেও আপনার কাছে যেন একটা মিনিমাম একটা অ্যাকসেপ্টেবল লেভেল অফ প্রফিট যেন থাকে, মিনিমাম স্যাটিসফ্যাক্টরি লেভেল অফ প্রফিট। এখন আপনি আস্কিং প্রাইসে যদি দেন, আস্কিং প্রাইসে সেল করতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, অসাধারণ। বাট আপনি ওয়াকওয়ে প্রাইসটাও যেন আপনার একটা মিনিমাম প্রফিট যেন এনশিওর করতে পারে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। ওকে ভাই ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ইদানিং ইদানিং আবার আরেকটা যন্ত্রণা শুরু হয়েছে, সেটা হলো পারচেজ ডিপার্টমেন্ট। হ্যাঁ, বুঝি না তো কি? পারচেজ ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ, পারচেজ প্রথম ডিপার্টমেন্ট তো আছে। যন্ত্রণা। হ্যাঁ ভাই আপনার ওয়ার্ক অর্ডারটা সাইন করতেছি আর কি, হ্যাঁ। আমার জন্য কি করবেন আর কি, কত ও, কম এটা তো রাখবেন? আছেই। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস। এইটাও আপনার ওই প্রাইসের ভিতরে থাকতে হবে। প্রাইসের ভিতরে এইটাও থাকতে হবে যে কারোর জন্য যদি এক্সট্রা কিছু দিতে হয়, সেই এক্সট্রাটাও যেন প্রাইসের মধ্যে থাকে। না, কমিশনের কথা বলি নাই, কমিশন হ্যাঁ ডিফারেন্ট জিনিস। মানে হ্যাঁ। পারচেজ ডিপার্টমেন্ট বলতেছে যে এমডি ও স্যার আচ্ছা, হ্যাঁ সাইন করে দিছে, হ্যাঁ। এখন আপনার কাগজটা আমার হাতে, এখন আমার সম্মানার্থে কত কি কমাবেন আর কি এইখানে। রাইট রাইট রাইট, এটাও তো আছে, এটাও আছে। প্রথম যন্ত্রণা। এটাও আছে, এটা হচ্ছে সেই যে লাস্ট মোমেন্টের প্রাইসিং। হ্যাঁ, সেটাও আছে। ভেরি ভেরি ট্রু, ভেরি ট্রু, এটা আমরাও ফেস করছি। যে ওয়ার্ক অর্ডার তৈরি হচ্ছে ভাই, এখন ওয়ার্ক অর্ডারের আগে আপনি কতটুকু দিতে পারবেন বলেন। আচ্ছা, পারচেজারে খুব হ্যাঁ। কিভাবে স্ট্রংলি ঘায়াল করা যায়, আসলে তার রোলটা আসলে খুব ট্রিকি একটা রোল প্লে করে আর কি সে। ট্রু ট্রু ট্রু। কারণ ও একটু ক্রেডিট নিতে চায়, স্যার আমি তো এই 500 টাকা বা 5,000 টাকা কমাইছি। হুম এটা তো সবাই তো আপনারা সাইন করে দিচ্ছেন হলো হুম। এই অ্যামাউন্টে, আমি বললাম স্যার 5,000 টাকা কমাইছি। জি জি। এটা সামটাইম বোঝা একটু টাফ হয়ে যায় যে ওর আসলে কোনো ভূমিকাই নাই আর কি এইখানে, কারণ সবকিছু ডিসাইড হয়ে গেছে। রাইট রাইট। আচ্ছা ভাইরা, আমার আসলে আরেকটা মিটিং আছে, আমাকে যাইতে হবে। আমি আহ আই মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেক্টিভ মিটিং। থ্যাংক থ্যাংক ইউ ইউ বস, ভেরি মাচ থ্যাংক আপনাদের ইউ। সময়ের জন্য। আর আসলে আই এই যে thoroughly ডিসকাশন, enjoyed the এগুলা 2 discussion. ঘন্টার একটা সেশন করা দরকার, 2 ঘন্টা না হলে আসলে জমে না আর কি। আসলে আসলে এগুলো আসলে অনেক ডিপ জিনিস। এগুলো অনেক এগুলা কেস এক স্টাডি ঘন্টায় আসলে থাকে, করাটা একটু ডিফিকাল্ট। প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট অনেকগুলো হ্যাঁ, কেস স্টাডি থাকে, এগুলো নিয়ে আলাপ করতে না গেলে অসম্পূর্ণ হয়ে যায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এটা আমি আশা করি এনরুট পরের বার হয়তো বা খেয়াল রাখবে। জি ভাইয়া, জি। আচ্ছা, ভাইয়া তো এই যে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে অফ যাচ্ছি। জি, টু ফাইজা প্লিজ। ভাইয়া ক্লাসের রেকর্ডিংস জি গুলো ভাইয়া, কখন পাঠানো হবে? ইমেইলে কি পাঠানো হবে? ভাইয়া সবকিছু আমরা বলে দিচ্ছি এখন। মুবির ভাই, আপনার যদি কোনো মিটিং থাকে তাহলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক সবাইকে। ইউ সো মাচ মানে ভাইয়া, থ্যাংক ইউ অনেকক্ষণ ভাইয়া। সময় আপনারা দিলেন, এতজন অনেক পার্টিসিপেট ইফেক্টিভ করছেন, আমি ছিল। আসলে রিয়েলি অনার্ড। এখানে আমি দেখলাম 79 পার্টিসিপেন্টস ছিলেন। সো আই এম রিয়েলি অনার্ড টু হ্যাভ দিস সর্ট অফ পার্টিসিপেশন। এবং সবাইকে ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে ফিজিক্যালি কোথাও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ জি ভাইয়া। ভাইয়া, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে। তারপর এটা রেকর্ডিং কি আমরা পাবো? জি, সবকিছু পেয়ে যাবেন। ইশতাক স্ক্রিনটা শেয়ার করে আপনি একটু ডিসকাউন্টের কথাটা বলে দেবেন। আপনারা যারা যারা ওয়েবিনারে জয়েন করছেন সবাই রেকর্ডিং এবং যে আমাদের স্লাইড প্রেজেন্ট করা হলো সেগুলো পেয়ে যাবেন। কোথায় পাবো? ইমেইলে পাবো? জি, ইমেইলে পাবেন। থ্যাংক ইউ। ইশতাক কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করে। আচ্ছা, তাহলে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2586 টাকা প্লাস ভ্যাট, অর্থাৎ টোটাল 2975 টাকা আসে। তো যারা যারা এই 3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এই ডিসকাউন্টটা পাবেন। আর এই ট্রেনিংটা হবে 1 জুন আমাদের এনরুট স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটে, লাইভ ট্রেনিং 9টা থেকে 5টা পর্যন্ত। আপনারা এইভাবে ওয়েবসাইটে যে এখানে দেখতে পাবেন সবকিছু, রেজিস্ট্রেশন করার সিস্টেম। আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ট্রেনিংটা কি আপনার
ভাই কথা শুনতে পাইনি, কেউ কিছু বলছিলেন? যে ট্রেনিংটা কি ফিজিক্যালি হবে না অনলাইনে হবে? জি জি, না ট্রেনিংটা ফিজিক্যালি হবে আমাদের ইএসটিআই তে। এখানে অ্যাড্রেসও দেওয়া আছে, নিচে যান, স্ক্রল ডাউন করে আপনার ওয়েবসাইটে নিচে গেলে ওখানে অ্যাড্রেসটাও দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা, ট্রেনিংটা কি তো 9টা আপনারা থেকে 5টা পর্যন্ত, রাইট? জি তো এখানে ব্রেক দেওয়া হবে না 5টা, কোনো? জি ব্রেক থাকবে, লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, সবই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে ভেন্যু অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। সো আপনারা যে এই ওয়েবসাইটে যেয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আচ্ছা, কাইন্ডলি সবাই সবার ক্যামেরাটা আরেকবার একটু অন করি, তাহলে আমরা একটা লাস্ট স্ক্রিনশট নিতে পারি। আমরা কিছুক্ষণ পরে আমাদের পেজে এই স্ক্রিনশট গুলো পাবলিশ করব। সো আপনারা যাদের ট্রেনিং ওয়েবিনারে ছিলেন এতক্ষণ, কাইন্ডলি ওখানে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওয়েবিনার সেশনটা কেমন লেগেছে। আমাদের এনএস সেন্টার ফর ডেভেলপমেন্টের একটা ফেসবুক পেজ আছে, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। ইশতাক আরেকবার একটু স্ক্রিনশট নেন সবাই। সবাই ক্যামেরা অন করুক। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেন। স্ক্রিনশট না হলে কাইন্ডলি সবাই ওই পোস্টে যে কমেন্ট করে জানাবেন যে আজকের ওয়েবিনার সেশনটা আপনাদের কেমন লাগছে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করি। হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। আচ্ছা, শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই আছেন এখন পর্যন্ত। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আশা করি ট্রেনিং এ দেখা হবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে আপনারা আপনাদের ওয়েবসাইটে যেও কন্ট্যাক্ট করতে পারেন।